চেনা অচেনার ভিড়ে। পর্ব 11 থেকে 20। মাইশা মেরাজ দিশা। আপনার সাথে কণা আপুর বেশ ভালোই সম্পর্ক তাই না ইরশাদ ভাইয়া? ইরশাদ শার্ট পরছিল। তাইজিনের কথায় একবার তাকালো তার দিকে। তারপর শার্টের বোতাম লাগাতে লাগাতে জবাব দিল। হঠাৎ এই প্রশ্ন কেন তাইজিন? তাইজিন উত্তর দিল, না মানে এত কাজিন থাকতে শুধু আপনাকেই আনলো তাই জিজ্ঞাসা করলাম। ইরশাদ হালকা হাসল। সেই হাসি চোখে পড়েনি হয়তো তাইজিনের। সে জানালার দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করছে। ইরশাদ বলল, তুমি হয়তো জানো না আমি এই ভার্সিটিতে পড়তাম। তোমাদের সিনিয়র হই। সেই হিসেবে আমি গেস্ট হয়ে আসতেই পারি। আর বাকি রইল কণার কথা। একই ভার্সিটিতে যখন পড়েছি তাই কণা আমাকে চিনে। তোমরাও হয়তো আমাকে চিনো না। তাইজিন আর কিছু বলল না। উদিত ওয়াশরুম থেকে বের হয়ে ওয়াহিদকে বলল, একটু ফোন থেকে দূরে যা। মাইশুদের কল দে। জিজ্ঞাসা কর ওরা বের হবে কখন। ওয়াহিদ ফেসবুক থেকে বের হলো। আসলে মোবাইল ওর জান, ফেসবুক ওর প্রাণ। এই দুইটাকে ছাড়া সে অসম্পূর্ণ। ঘন্টায় একবার হলেও যেইখানে সে ফোন ধরে সেইখানে আজকে সকাল থেকে একবারও ফোন ধরতে পারেনি। তাই ফ্রেশ হয়ে এসেই সেই যে ফোন নিয়ে পড়েছে। আর ছাড়েনি। উদিতের কথায় ওয়াহিদ বলল, ফোন থেকে দূরে গেলে মাইশুদের কল দিব কি করে? ওয়াহিদের কথা শুনে হাসল ইরশাদ। ইরশাদের হাসি দেখে ওয়াহিদও একটা বোকা বোকা হাসি দিল। উদিত হালকা হেসে ওয়াহিদের মাথায় একটা টোকা দিয়ে ড্রেস পরতে চলে গেল। হাসি নেই শুধু তাইজিনের মুখে। কোনো এক অজানা ভয়, অজানা আশঙ্কা তাকে ঘিরে রেখেছে। সে জানে না সে যা ভাবছে সেটা সত্যি কিনা। কিন্তু মানুষ নিজের মনে সব সময় পজিটিভ কিছু সাজাতেই বেশি ভালোবাসে। ওয়াহিদ মাইশাকে কল দিল। ফোন ধরল সৃজনী। যেহেতু নামটা ওয়াহিদ উঠেছে তাই সে ফোন ধরেছে। অচেনা কেউ হলে ধরত না। সৃজনী হেলো বলতেই ওয়াহিদ বুঝল এইটা সৃজনীর গলা। সে মুচকি হেসে বলল, সৃজনী আপু কোথায়? সৃজনী উত্তর দিল, আপু তো ফ্রেশ হচ্ছে। ভাবনা আপু আছে সাথে। দিব। ওয়াহিদ ভাবনার নাম শুনেই চোখ মুখ কুঁচকে দিল। এই মেয়ের সাথে কথা বললেই ওর মুডের 12টা বাজবে। এই মেয়ে তো ভালো মতন কথাই বলতে পারে না। খালি ঝগড়া করে। এর থেকে ভালো সে সৃজনীকেই জিজ্ঞাসা করুক ওরা কখন বের হবে। ওয়াহিদ গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করল, না থাক। নিজের মুড নষ্ট করতে চাই না। তোমরা কখন বের হবে? এইটুকু বলেই ফোনের ওই পাশে থেকে কেউ একজন কালা কুত্তা বলে হুঙ্কার দিয়ে উঠল। ওয়াহিদ সাথে সাথে ফোনটা কান থেকে সরিয়ে ছিটকে বেডে ফেলে দিল। চমকে উঠল ইরশাদ, তাইজিন, উদিত। ওয়াহিদকে কারণ জিজ্ঞাসা করল উদিত। ওয়াহিদ বলল, সৃজনীকে মনে হয় ভূতে ধরেছে। ভাবনার ভূত। আমাকে কালা কুত্তা বলল। উদিত কিছু বলবে তার আগেই ফোনের ওই পাশে থেকে আরো জোরে কেউ চিল্লিয়ে বলল, কালা কুত্তা কি বললি তুই? আমি ভূত। আমার সাথে কথা বললে তোর মুড নষ্ট হয়ে যায়। আসিস শয়তান আর কোনোদিন আমার কাছে। থাপড়াইয়া গাল লাল যদি না করছি। ওয়াহিদ ঢুক গেল। পাশে থেকে সৃজনীর হাসির আওয়াজ আসছে। হয়তো ফোন স্পিকার এ ছিল। ভাবনা সব শুনেছে এইটা বুঝেছে ওয়াহিদ। উদিত ফোনটা উঠিয়ে কানে দিল। ভাবনাকে শান্ত হতে বলল। ফোনটা সৃজনীকে দিতে বলল। কিন্তু তার আগেই সৃজনীর থেকে ফোনটা মাইশা নিয়ে নিল। বুঝলে পারছে এরা সবাই মিলে আবার কোনো গন্ডগোল করেছে। ওয়াশরুম থেকে ভাবনার চিৎকার শুনেছে মাইশা। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। হে উদিত বল। উদিত মনে মনে চাইছিল মাইশা যেন চলে আসে। মাইশা যেন ফোন ধরে। খানিকক্ষণের মাইশার গলার আওয়াজ উদিতের মনে মারাত্মক প্রশান্তি এনে দেই। মাইশার গলা শুনে উদিতের মুখে হাসি ফুটে উঠল। নিজেকে সামলে সে জিজ্ঞাসা করল, কখন বের হবি তোরা? মাইশা বেডে বসতে বসতে জবাব দিল, যখন তোরা বের হবি। উদিত বলল, এখনই বের হব। তোরাও আয়। মাইশা ভাবনার দিকে একবার তাকালো।
মেয়েটা এখনো রাগে গোজগোজ করছে। মাইশা উদিতকে বলল, বেশ, তুই একটু লিপিকা ওদের ফোন দিয়ে বল বের হতে। মাইশা আর কিছু না বলে ফোনটা কেটে দিল। উদিতের অভিমান হলো, আরেকটু কথা বললে কি হতো। কিছু বলার সুযোগ না দিয়েই কেটে দিল। পরক্ষণে হাসল উদিত। মেয়েটা তো তাকে শুধুই ফ্রেন্ড ভাবে। ফ্রেন্ড হয়ে এতটা অভিমান করার অধিকার হয়তো তার নেই। উদিতকে হাসতে দেখে ওয়াহিদ ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তোকে আবার কোন ভূত ধরল? হাসছিস কেন? ওয়াহিদের কথায় হুঁশ আসল উদিতের। নিজের হাসি মাখা মুখকে স্বাভাবিক করে বলল, লিপিকাদের ফোন দিয়ে বের হতে বল। ওয়াহিদ কিছু বলার আগেই ইরশাদ এক কথায় বলল, আমি কণাকে ফোন দিচ্ছি। উদিত মাথা নেড়ে সম্মতি দিল। ইরশাদ কণাকে ফোন দিয়ে বের হওয়ার কথা বলল। কিছুক্ষণের মধ্যে সমুদ্র সৈকতে সবাই মিট করল। লিপিকা, আনাইশা ভাবনাকে দেখেই আগে জড়িয়ে ধরল। ভাবনাও ওদের জড়িয়ে ধরল। এমন ভাবে এরা জোরাজোরি করছে মনে হচ্ছে কত বছর পর দেখা করেছে এরা। মাইশা পাশে দাঁড়িয়ে এদের রং তামাশা দেখছে। সৃজনী মুচকি মুচকি হাসছে। লিপিকা মাইশাকে দাঁড়িয়ে থেকে ওদের দেখতে দেখে বলল, দূরে দাঁড়িয়ে কি দেখছিস মাইশু? মাইশা নির্দ্বিধায় জবাব দিল, তোদের মেলোড্রামা, বলে সামনের দিকে হাঁটতে লাগলো। কণা মাইশার কথায় ফিক করে হেসে দিল। ভাবনা লিপিকা আর আনাইশাকে জিজ্ঞাসা করল, আমরা কি বেশি ভালোবাসা দেখিয়ে ফেললাম? লিপিকা বলল, মনে হয়, নইলে কণা আপু হাসত না। সাথে সাথে ওরা একে অপরকে ছেড়ে দূরে সরে গেল। তারপর নিজের মতন হাঁটতে থাকলো। এদের দেখলে এখন কেউ বুঝবে না এরা কিছুক্ষণ আগে বিচ্ছেদের যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছিল। মাইশা সমুদ্রের উপর হাঁটছে আর সৃজনী এক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে। ওয়াহিদ, তাইজিন, লিপিকা, আনাইশা, ভাবনা নিজেদের মতন গল্প করছে আর ছুটাছুটি করে এনজয় করছে। একটু দূরে কণা আর ইরশাদ একসাথে হাঁটছে। মাইশাকে একা একা হাঁটতে দেখে ওর কাছে দৌড়ে গেল উদিত। মাইশা নিজের পাশে কারো উপস্থিতি টের পেতেই তাকালো সেই দিকে। উদিতকে দেখে জিজ্ঞাসা করল, তুই এইখানে? উদিত জবাব দিল, তোকে একা দেখে আসলাম। মাইশা আর কিছু বলল না। হাঁটতে থাকলো। পাশে উদিত ওর সাথে তাল মিলিয়ে হাঁটছে। প্রিয়তমার পাশে এইভাবে সমুদ্রের পাশে হাঁটার সৌভাগ্য কয়জনের হয়? তার হয়েছে। ভাগ্য ভালো তার। মাইশা হুট করে দাঁড়িয়ে গেল। উদিত মাইশাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করল, দাঁড়ালি কেন? কিছু হয়েছে? মাইশা উদিতের দিকে তাকিয়ে মুচকি হেসে সামনের দিকে আঙুল তাক করল। উদিত মাইশার ইশারায় সামনে তাকিয়ে দেখল সূর্য ডুবছে। ভীষণ সুন্দর লাগছে দৃশ্যটা। উদিত মাইশাকে কিছু বলবে তার আগেই মাইশা চিল্লিয়ে সবাই যে ডাকতে লাগলো। মাইশার ডাকে সবাই সাড়া দিল। সবাই মাইশার সাথে এসে দাঁড়ালো। সবাইকে একজোট হতে দেখে কণা আর ইরশাদও দৌড়ে আসলো। সবাই মিলে একসাথে সূর্য ডোবার মুহূর্তটাকে উপভোগ করল। কিন্তু এতে উদিতের মন ক্ষুণ্ণ হল। সে চেয়েছিল শুধু সে আর মাইশা একসাথে এই মুহূর্তটা উপভোগ করবে। কিন্তু কি আর করার? মাইশা তো যা করে সবাইকে নিয়েই করতে পছন্দ করে। তাই মাইশার সিদ্ধান্ততে রাজি হওয়া ছাড়া কিছু করার নেই তার। সন্ধ্যার সময় পুরো দল মিলে প্ল্যান করেছে বারবিকিউ পার্টি করার। অবশ্য শুধু তারা না, যোগ দিয়েছে আরও অনেকেই। এমনকি বাদ পড়েনি স্যার, ম্যাডামরাও। তারাও স্টুডেন্টদের সাথে আনন্দে ঝাঁপিয়ে পড়েছে। উৎসাহ দিচ্ছে তাদের কথা মতে এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। খাওয়া দাওয়া শুরু করার আগে সবাই প্ল্যান করলো গান, নাচের। কিন্তু স্যার ম্যাডামরা ঘরে চলে যাবেন বলে আগে খাওয়া দাওয়া শেষ করতে হলো তাদের। স্টুডেন্টদের নাচ গানে তারাই বা কি করবেন? খাওয়া দাওয়া শেষে সবাই মিলে গোল করে বসে পড়ল গান গাওয়ার উদ্দেশ্যে। সকলে একসাথে তো বসা যায় না। যে যার নিজের টিম নিয়ে বসেছে। কণার ইচ্ছা হলো নিজের দলকে ছেড়ে মাইশাদের দলে যোগ দিতে।
ঈর্ষাদ ঘরে চলে যেতে চেয়েছিল কিন্তু কণা জোর করে আটকে দেয়। সবাই মিলে আপাতত তর্ক হচ্ছে কে আগে গান করবে। তর্কের মাঝে ওয়াহিদই বলে উঠল, আমি আগে গাইব। তোরা রাখো তো। সবাই সম্মতি দিল। ওয়াহিদ গলা ধরল, চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পুরাইলি। এখন তো চাঁদেও চিনে না, আমারে সূর্যেও চিনে না। চিনব কেমনে যে চিনাইব সেই তো চিনে না। ওয়াহিদের এইরূপ গান শুনে মুখ কুঁচকালো সবাই। ফ্রেন্ডদের মাঝে এইরকম ছেকা খাওয়া গান কে গায় ভাই? ওয়াহিদের বিদ্ঘুটে গলায় বিদ্ঘুটে চিৎকারে সবাই বিরক্ত হলো। অবশেষে কণা বাধ্য হয়ে মুখ খুলে বলল, ওয়াহিদ কি কারো কাছে কোনো ছেকা টেকা খেয়েছে নাকি? ভাবনা ফট করে উত্তর দিল, কণা আপু, ওর কি স্পেসিফিক কেউ একজন আছে? অভাব নাই ওর, কতগুলো মেয়ে যে আছে। ওয়াহিদ ভাবনার দিকে তাকিয়ে চোখ রাঙালো। ভাবনা ও দ্বিগুণ রাগান্বিত চোখে তাকালো ওয়াহিদের দিকে, যার অর্থ আমাকে দেখলে না তোর মুড নষ্ট হয়ে যায়। নে দিলাম পুরোপুরি মুড নষ্ট করে। ওয়াহিদ আর গান এগোলো না, চুপ করে মুখ ভেঙচি দিয়ে বসে পড়ল। তাইজিন বলল এইবার সে গাইবে। সবাই খুশি মনে আরো একবার রাজি হলো। কিন্তু তাইজিনের গানটা ছিল কিছুটা এমন, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে। ব্যাস, এইটুকু শুনেই সবার হাসি খুশি মুখ আরো একবার বেজার হয়ে গেল। সিরিয়াসলি, খুশির অনুষ্ঠানে কেউ আজরাইলকে ডাকে? আশ্চর্য মানুষ এই সব। উদিত বাধ্য হয়েই বলল, তোদের ধরে থাপ্পড় মারা উচিত। কি সব ফালতু গান গাইছিস তোরা? একজন তো ছেকা খাইছে, আরেকজন আজরাইলকে ডাকছে। মন চায় ধরে সব গুলারে বুড়িগঙ্গার পানিতে চুবাই। উদিতের কথায় ফুলে উঠল তাইজিন। তার গান কে অপমান? এইরকম গার্লফ্রেন্ড বিহীন পরিবেশে এইরকম একটা গানই তো মানায় নাকি? হা, সে বলল, আচ্ছা, তাহলে তুই গা। উদিত দাঁড়িয়ে বলল, ওকে। সবাই মুখটা একত্রে আবার বেজার করল শুধু মাইশা বাদে। কারণ সে যাবে, উদিত খুব ভালো গান গায়। আর কোন পরিবেশে কোন গান গাইতে হবে সেটাও উদিত ভালো করেই জানে। তাই সে দুই হাত একসাথে করে হাঁটুর উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে শোনার জন্য অধীর আগ্রহে বসে রইল। উদিত পাশে থাকা তার গিটারটা নিয়ে গান ধরল। দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন। হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ। ছায়াপথ ধরে হাত ছানি দেই সেই পিছুটান। তার কথা মনে পড়ে। কার কথা মনে পড়ে? রাত জাগা পাখি যায় ডেকে যায় হৃদয়ের গোসাস। জোনাকিরা জলে গাছের পাতায় আলোর আভাস। পাশে পড়ে থাকা কবিতার খাতা নীলচে আকাশ। ধরে রং ধনু গুঁড়ো হয়। স্তব্ধ বাতাস। উদিত গান শুনে সবার বেজার মুখ প্রফুল্ল হয়ে গেল। মাইশা চোখ বন্ধ করে উদিতের গান উপভোগ করছে। কি সুন্দর গলা তার। উদিতের ব্যাপারটা চোখে পড়েছে। এইটুকু ভেবে ভালো লাগছে তার যে যার জন্য সে গেয়েছে সে অন্তত শুনেছে তার গান। শুধু শুনেনি, মন দিয়ে ভালোলাগা মিশিয়ে শুনেছে। উদিত দ্বিগুণ উৎসাহে বাকি গানটুকু শেষ করল। উদিত গান শেষ করতেই সবাই হাততালি দিল। সবার মুড ঠিক হয়ে গেল সাথে সাথে। ভাবনা ওয়াহিদ আর তাইজিনের হাসি খুশি মুখ দেখার পর কটাক্ষ করে বলল, একে বলে এই পরিস্থিতির গান বুঝলি? ওয়াহিদ আর তাইজিন ভাবনাকে দেখে মুখ ভেঙচি দিল। সে যাই হোক, গানটা তো তাদের বন্ধুই গেয়েছে। তাদেরও প্রাউড ফিল হচ্ছে। তারা না পারুক, তাদের বন্ধু পেরেছে। এইবার সবাই মাইশাকে ধরল গান গাওয়ার জন্য। মাইশা না না করল, উঠে যেতে চাইল। কিন্তু কণা ওকে ধরে ফেলল। প্লিজ মাইশা, সবাই তো গাইছে, তোমার গানও শুনি। মাইশা কণার কথা ফেলতে পারল না। অগত্যা বসে পড়ল। ঈর্ষাদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মাইশার দিকে। এই মেয়ে গাইবে গান? যার মুখ দিয়ে ঠিক মতন কথাই বের হতে চায় না তার মুখ দিয়ে গান বের হয়। শোনা যাক, কেমন গান গায়। মাইশা গান ধরল, তুমি আসবে বলে। তুমি আসবে বলেই। আকাশ মেঘলা, বৃষ্টি হয়নি এখনো। তুমি আসবে বলে।
কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি এখনো। তুমি আসবে বলে, তুমি আসবে বলে। অন্ধকানাই বসে আছে গান গাইনি। তুমি আসবে বলে। চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলেই। মাইশার গান শুনে সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। গান শেষ হওয়ার পরও সবাই মাইশার গানে এমনভাবে ডুবে গেছিল যেন তারা বুঝতেই পারেনি কখন মাইশা গান থামিয়েছে। মাইশা হাতে চুটকি বাজাতেই সবার হুঁশ আসলো। সবাই দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। ঈর্ষাদ মুগ্ধ হয়ে সবার সাথে দাঁড়িয়ে গেছে। মাইশা অকওয়ার্ড ফিল করল। সে সবাইকে বসে যেতে অনুরোধ করল। কণা বলল, কিছু মনে করো না উদিত, কিন্তু মাইশা তোমার থেকেও ভালো গায়। উদিত হাসল। সে মনে করবে কেন? ভালোবাসার মানুষের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। ঈর্ষাদ আনমনে হালকা করে বলে উঠল, অপূর্ব। কণা শুনল। তার একটু খারাপ লাগল। কণা ঈর্ষাদের মুখে অন্য মেয়েদের কোনো প্রশংসাই সহ্য করতে পারে না। পরক্ষণে নিজেকে বুঝালো, সেও তো উদিতের প্রশংসা করেছিল, তখন কি ঈর্ষাদ রাগ করেছে? না তো। তাহলে সে কেন রাগ করবে? কেউ কিছু ভালো করলে তার প্রশংসা করা লাগে। হুট করে উদিত বলে উঠল, ঈর্ষাদ ভাইয়া আর কণা আপুর একটা গান হয়ে যাক। কি বলিস সবাই? সবাই সমস্বরে হ্যাঁ হ্যাঁ বলল, শুধু মাইশা আর তাইজিন বাদে। কিন্তু ঈর্ষাদ সরাসরি না করে দিল। কণার ইচ্ছা থাকলেও ঈর্ষাদ না বলে দেওয়ায় সে আর আগালো না। কেউ আর জোরও করল না। হাজার হোক সিনিয়র বলে কথা। বিরক্ত করা ঠিক হবে না। সেইখানে সিটি বাজাতে বাজাতে একজনের প্রবেশ ঘটল হুট করে। সবাই পিছনে তাকাতেই দেখল জয় আসছে। জয় কণার ব্যাচম্যাট। অন্তত বাজে আর পাজি ছেলে। সবাইকে বিরক্ত করে। মেয়েদের সাথে খেলতে অনেক ভালোবাসে। মেয়েদেরকে সবসময় খেলনা আর পুতুল ভাবে। ওর নজর লিপিকার দিকে বহু আগে থেকেই। কিন্তু ওর স্বভাব চরিত্র সবাই জানায় মাইশা লিপিকাকে এই ছেলের থেকে একটু দূরে দূরেই রাখে। বলা তো যায় না কখন কি করে বসে। সবাই বিরক্ত হলো এই ছেলের আশায়। ঈর্ষাদও বিরক্ত হলো। কারণ ও এই ছেলেকে চিনে। যখন জুনিয়র ছিল তখনই কত কাণ্ড করেছে, এখন সিনিয়র হয়ে যে উৎপাত আরও বাড়িয়েছে সে ব্যাপারে ঈর্ষাদ নিশ্চিত। ছেলেটাকে দেখেই লিপিকা মাইশার কাছে চলে গেল। মাইশা সহ সেইখানে থাকা সবাই দাঁড়িয়ে গেল। জয় ঘাড় কাত করে একবার লিপিকার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। লিপিকা মাইশার পিছনে আরো লুকিয়ে পড়ল। জয় লিপিকাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার জানেমান, লুকিয়ে আছো কেন? অবশ্য লিপিকা তো চিকন আর মাইশা তো। বলে দুই হাত কোমরে রেখে গাল ফুলিয়ে মোটা হওয়ার ইঙ্গিত দিল। মাইশা বিরক্ত হলো না। ও জানে এইসব কথা ওকে শুনতে হবে। একটু স্বাস্থ্যবানদের এইসব কথায় মন খারাপ করলে চলে না। আর ও মন খারাপ করবেই বা কেন? ও তো আল্লাহর সৃষ্টি। ওর মা বাবা ওকে বলতো ও ছোট থেকেই এমন। অর্থাৎ আল্লাহ ওকে এইভাবেই সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর উপর মন ক্ষুণ্ণ কিভাবে হবে সে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ ওকে যদি এইভাবে বানিয়ে খুশি হয় তবে নিঃসন্দেহে এতে ওর ভালো লুকিয়ে আছে। মাইশা যতটা সহজভাবে ব্যাপারটা নিয়েছে ওর ফ্রেন্ডরা এত সহজে ব্যাপারটা নিতে পারেনি। তারা ক্ষেপে যায় জয়ের উপর। লিপিকা লুকিয়ে না থেকে বেরিয়ে এসে রাগী চোখে তাকায় জয়ের দিকে। উদিত তেড়ে এসে চোখ রাঙিয়ে আঙুল দেখিয়ে বলে, আপনি যদি আমাদের সিনিয়র না হতেন না তবে আপনাকে দেখিয়ে দিতাম মাইশুকে অপমান করার শাস্তি কি হতে পারে। কণারও কোনো না কোন দিক দিয়ে খারাপ লাগলো। সেও তেড়ে যাচ্ছিল কিন্তু ঈর্ষাদ তাকে আটকে দিল। চোখের ইশারায় যেতে না করল। কিন্তু কণা শুনল না। ঈর্ষাদের হাত ছাড়িয়ে সে গেল জয়ের সামনে। নিজের হাত প্রসারিত করে বলল, তোর ব্যবহারে মন চায় তোকে থাপড়ে সোজা করি। কিন্তু ভদ্র ঘরের মেয়ে তো আমি, তাই পারি না। অসভ্য কোথাকার। জয় কণার হাত ধরল। শাসিয়ে কণাকে আর উদিতকে বলল, আমার উপর চোখ রাঙানোর ফল বা হাত উঠানোর ফল তোদের সবার জন্য কি পরিমাণ ভয়ানক তোরা হয়তো সেইটা জানিস না। না হয় ভুলে গেছিস।
এমন কিছু করিস না যাতে মনে করাতে আমি বাধ্য হই। কণা ঝটকা মেরে নিজের হাত সরিয়ে নিল। তোর ছোঁয়ায় বিষের মতন জ্বলন হয়। নির্লজ্জ বেহা একটা। যেচে যেচে অপমানিত হতে এসেছিস। এত শখ। যা বলছি ভালো চাইলে। জয় কণার দিকে আরেকটু এগিয়ে আসতেই তার সামনে গিয়ে দাঁড়ালো ওয়াহিদ, তাইজিন, উদিত, আনাইশা, ভাবনা। সবাইকে একসাথে এগিয়ে আসতে দেখে কিছুটা পিছিয়ে গেল জয়। কিন্তু দমল না। দ্বিগুণ তেজে লিপিকার দিকে কড়া নজরে তাকিয়ে বলল, এর শোধ তোর উপর দিয়ে নিব। প্রতিবাদ করার শখ তোদের সকলের মিটে যাবে দেখে নিস। বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের দল বল নিয়ে সেইখানে থেকে চলে গেল। জয় যেতেই কণার কাছে ঈর্ষাদ রাগান্বিত মুখ নিয়ে দৌড়ে আসলো। বলল, এই জন্যই তোমাকে বলেছিলাম না আসতে। ওরা ক্ষমতাবান ছেলে। ওদের ক্ষমতার সাথে তোমরা পারবে না। উল্টো আরো ঝামেলা বাড়বে। হলো তো। আমার কথা শুনে চুপ থাকলে আজকে এইরকম একটা থ্রেট দিত না। উপস্থিত কারো ঈর্ষাদের কথাটা ভালো লাগে না সেইটা সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কোনাও যথেষ্ট বিরক্ত ঈর্ষাদের এমন কথায়। চোখ মুখ শক্ত করে কণা বলল, এতটাও ভীতু আমরা নই যে একটা মেয়ের অপমান হতে দেখে চুপ করে থাকব। ঈর্ষাদ বলল, কণা বুঝার চেষ্টা করো আমি। ঈর্ষাদের বাকি কথা বলার আগেই মাইশা সবাইকে রুমে ফিরে যেতে বলল। কণাকে ঘরে দিয়ে সে ঘরে যাবে এমনটা বলে সৃজনী আর ভাবনাকেই পাঠিয়ে দিল। মাইশা বলার সাথে সাথেই কেউ আর দেরি না করে নিজের ঘরের দিকে রওনা দিল। কণা একবার ঈর্ষাদের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে হোটেলের দিকে চলে গেল। ঈর্ষাদ আটকাতে চাইল কিন্তু পারল না। সে জানে কণা যখন কিছু একটি ভেবেছে তখন সেটা থেকে ওকে ফিরিয়ে আনা দেয়। ও যা ভেবেছে তাই করবে। মাইশা লিপিকাকে নিয়ে হোটেলের দিকে যাচ্ছিল। ঈর্ষাদকে একান্তে দাঁড়িয়ে থাকতে দেখে ওর দিকে না তাকিয়ে ওকে উদ্দেশ্য করে বলল, কথায় কোন ব্যবহার করতে হয় সেটা জেনে রাখা ভালো। পরবর্তীতে কাপুরুষের মতন কাজ করলে বলা যায় না আপনার প্রিয়তমাকে নিজেকেই নিজে বাঁচাতে হতে পারে। আর সেই দুঃখে সে আপনাকে ছেড়েও চলে যেতে পারে। মাইশা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে এইটুকু বলে লিপিকাকে নিয়ে রওনা দিল। লিপিকা ব্যাপারটা খেয়াল করলেও বেশি আমলে নেয়নি। কারণ সে জানে মাইশা কারো ভুলগুলো এইভাবে আকার ইঙ্গিতে ধরিয়ে দেয়। ঈর্ষাদ ভ্রু কুঁচকে তাকালো মাইশার যাওয়া দিকে। সে কিছু বলবে তার আগেই মেয়েটা চলে গেল। অদ্ভুত তো। ঈর্ষাদ পরক্ষণে মাইশার কথাটা মনে করল। কাপুরুষ বলল, কাকে তাকে? ঈর্ষাদ একবার আগে পিছে তাকিয়ে নিল। না, সে বাদে এইখানে কেউ নেই। তার মানে তাকেই বলল। সাথে সাথে ঈর্ষাদের মাথা গরম হয়ে উঠল। আশ্চর্য। সে তো ওদের ভালোর জন্যই বলল। ঝামেলা না করলে ওই ছেলে বিরক্ত করবে না। এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই। বাঙালিরা বুঝে কমচি এল্লায় বেশি। মাইশা সকাল সকাল বেরিয়ে পড়েছে প্রকৃতি উপভোগ করার জন্য। দিনটা বেশ সুন্দর আজকের যাবে বলে মনে হচ্ছে। সূর্য ওঠার দৃশ্য দেখবে বলেই সকাল সকাল ভাবনা আর সৃজনীকে রেখে ছুটে এসেছে মাইশা। ওরা সকাল সকাল উঠবে না জানে মাইশা। ডাকলেও কাজ হবে না। তাই অগত্যা নিজেই রওনা দিয়েছে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তার পায়ের উপর। পাখি কিচিরমিচির করছে চারদিকে। সূর্যটাও উঠব ভাব। বেশ সুন্দর আর নির্মল প্রকৃতি। প্রকৃতির এই সৌন্দর্যে বিমোহিত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ। অনেক কবিতায় লিখেছেন তারা প্রকৃতি বিষয়ক। কিন্তু আপাতত কোনোটাই মনে পড়ছে না তার। সে ব্যস্ত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। হঠাৎ নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়েই ঘুরে তাকালো মাইশা। ঈর্ষাদ এসেছে ওর পাশে। সকাল সকাল ঈর্ষাদকে নিজের পাশে দেখে মাইশার কেমন অনুভব হচ্ছে সেটা মাইশার মুখ দেখে বোঝা যাচ্ছে না। মাইশা নিজের অনুভূতিগুলোকে এইভাবে সবসময় চাপা দিয়ে রাখতে চায়। আর যখন রাখতে পারে না তখন সেই জায়গাটা ছেড়ে চলে আসতে চায়। যেমনটা চাচ্ছে এখন মাইশা।
সে অন্য পাশে ঘুরে সরে যেতে নিলে ইরশাদের ডাকে থেমে যায়। আমাকে দেখলেই এত পালাই পালাই করো কেন মাইশা? মাইশা দাঁড়িয়ে যায়। ইরশাদের দিকে না ঘুরিয়ে আবার নিজের আগের জায়গায় এসে দাঁড়িয়ে উত্তর দেই, এইখানে মনে হচ্ছে না সূর্য ওঠাটা ভালো মতন দেখা যাবে, তাই সামনে এগিয়ে যাচ্ছিলাম। এত সকালে উঠে এসেছি, এই মুহূর্তটা মিস করলে তো হবে না। ইরশাদ সাথে সাথে জিজ্ঞাসা করল, সকালেই উঠার অভ্যাস আছে? মাইশা চোখ মুখ শক্ত করে উত্তর দিল, আমার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করার অধিকার আপনার নেই। আশা করি পরবর্তীতে কথাটা মাথায় রাখবেন মিস্টার ইয়াফি। ইরশাদ চকিতে তাকালো। প্রথম কথার থেকে শেষের কথাটা তার কানে বাজল বেশি। না, কষ্ট পায়নি সে, চমকে গেছে। ইয়াফি, এই নাম কি করে জানলো মাইশা? এই নাম তো সে সহজে কাউকে বলে না। তার মা বাবা আর কাছের মানুষরা তাকে শুধু এই নামে ডাকে। এমনকি এখন তো হয়তো এই নামটা ভুলতে বসেছে সবাই মান অভিমানের ভিড়ে। তার ভাইও তাকে আর ইয়াফি ভাইয়া বলে ডাকে না। ওদের কাউকে জিজ্ঞাসা করলে বলে নামটা ওরা আদর করে দিয়েছিল। কিন্তু এখন ইরশাদের উপর তাদের আবেগ, ভালোবাসা কোনো কিছুই কাজ করে না যখন থেকে মিহান চলে গেছে। ইরশাদ না ওদের মিহান চলে যাওয়ায় ও দোষী নয় সেটা বোঝাতে পেরেছে। আর না পেরেছে নিজের ইয়াফি নামটাকে সবার মাঝে জাগিয়ে রাখতে। কিন্তু সব কথার ঊর্ধ্বে যেই কথা সেটা হলো কণাও তো এই নামে ইরশাদকে ডাকে না। তাহলে মাইশা কিভাবে জানলো তার এই নাম? ইরশাদ জিজ্ঞাসা করল, ইয়াফি নামটা কিভাবে জানলে তুমি? মাইশা কোনোরকম প্রতিক্রিয়া না করে জবাব দিল, কণা আপু বলেছে। ইরশাদের ব্যাপারটা অবাক লাগলেও কিছু বলল না। হয়তো কথায় কথায় বলেছে কোনোভাবে কণা। কণা শুধু তাকে ওই নামে ডাকে না। কিন্তু এমন তো না যে কণা নামটা জানে না। ইরশাদের এইবার খেয়াল হলো মাইশার বলা শেষ বাক্যের প্রথম লাইনটা, পার্সোনাল কথা কারো সাথে শেয়ার করে না। তাহলে মাইশা কেন তাকে তার ফ্যামিলি মেম্বারদের দেওয়া নামে ডাকবে? সে বলল, আমিও পছন্দ করি না ইরশাদ বাদে বাইরের কেউ আমাকে অন্য নামে ডাকুক। মাইশা কথাটা খেয়াল করল কিনা বুঝা গেল না। হুট করেই মাইশার মুখে হাসি ফুটে উঠল। আনমনে সে ইরশাদকে সামনের দিকে আঙুল করে দেখিয়ে দিতে দিতে বলল, সূর্য উঠছে, দেখুন কি সুন্দর। ইরশাদ তাকালো সেই দিকে। সত্যি দৃশ্যটা উপভোগ্য বটে। সাথে যদি কোন থাকতো খারাপ হতো না। কিন্তু কণা এত সকলেই উঠার মেয়ে না। অবশ্য মাইশার সাথেও কেন জানি তার খারাপ লাগছে না। কারণটা তার অজানা, তবে এইটুকু বুঝেছে তার খারাপ লাগছে না। মাইশা এইবার সামনে দেখতে দেখতে বলল, ডাকবো না আপনাকে? ইরশাদ কথাটার মানে বুঝল না। পাল্টা প্রশ্ন করল, কি? মাইশা এইবার মুচকি হেসে ইরশাদের দিকে তাকালো। বলল, আপনাকে মিস্টার ইরশাদ বলেই ডাকবো। বলে মাইশা সেইখানে থেকে চলে আসতে নিবে এমন সময় আবার ডাকলো ইরশাদ। বলল, ভাইয়া ডাকলে কি হয়? মাইশা যেতে যেতেই জবাব দিল, ভাইয়া হয়ে যায় সাইয়া, শুনেছেন তো? মিস্টার ইরশাদ বলাটাই আপাতত সেফ। ইরশাদ মাইশার কথায় খানিকক্ষণ চুপ থাকলেও পরে ফিক করে হেসে দিল। বুঝল, মেয়েটা বাইরে থেকে গম্ভীর হলেও ভিতর দিক দিয়ে ভীষণ চটপটে। আমার ফোনটা সকাল থেকে খুঁজে পাচ্ছি না। উদিত বিরক্ত হলো। এই ছেলে ফোন ছাড়া কিছু বুঝে না, খালি ফোন ফোন ফোন। বিরক্তিকর মুখ নিয়ে উদিত ওয়াহিদের পাশে থেকে উঠে গেল। ওয়াহিদ আবার নির্লজ্জের মতো ওর পিছু পিছু গেল। উদিত বিরক্ত হয়ে মুখ খুলল। বলল, কি দরকার তোর? আমার পিছু পিছু ঘুরছিস কেন? ওয়াহিদ ইনোসেন্ট মুখ করে বলল, আমার ফোন কোথাও দেখেছিস? উদিত একই রকম মুখ করে বলল, কালকে রাতে যে আসলি নিজের ফোন এনেছিলি? নাকি ওইখানে রেখে এসেছিস? কালকে রাতে তো তোর ফোনটা আমি তোর কাছে দেখিনি। ওয়াহিদ নিজের মাথায় চাপ দিল। কিছু মনে পড়তেই বলল, ও হে, কালকে আমার অনেক ঘুম পেয়েছিল দেখে ঘুমিয়ে পড়েছিলাম। আর ফোনের কথা ভাবিনি। হয়তো সেই সময় ওইখানে
এইটুকু বলেই থেমে উদিতকে জোরে একটা হাগ করল ওয়াহিদ। তারপর গালে একটা গভীর চুমু এঁকে দিতেই উদিত ওয়াহিদের গালে হালকা করে থাপ্পড় মেরে দিল। মুখে বলল, গে কোথাকার, শরীরের সাথে এত কিসের চিপকাচিপকি তোর, আরো একবার দিব থাপ্পড়। ওয়াহিদ মুখ কালো করে বলল, দিলাম ভালোবাসা, ফেরত দিলি আঘাত, দিলাম চুম্বন, তুই দিলি থাপ্পড়, আসিস আর কোনোদিন আদর চাইতে, আবার আরেকটা থাপ্পড় দিতে চায়, অকৃতজ্ঞ, বলে নিজের গালে হাত বুলাতে বুলাতে বেরিয়ে গেল ওয়াহিদ। উদিত হাতের তোয়ালেটা জোরে ফিকে মারল বেডে। বিরক্ত হয়ে চিল্লিয়ে বলল, আমি তোর মতন গে নাকি অসভ্য, আদর চাইতে আসিস, কি অসভ্য কথাবার্তা, বেয়াদব। উদিতের চিল্লানিতে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো তাইজিন। মুখে ব্রাশ, সাথে মুখ ভর্তি ফেনা আর টাওয়াল পরা অবস্থায়। এসে ওইরকম মুখেই বলল, কি হয়েছে? উদিত বেডে ছুঁড়ে ফেলা টাওয়ালটা আরো একবার কাঁধে তুলে নিয়ে বলল, ওয়াহিদের বাচ্চা হয়েছে। বলের আগে গোজগজ করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। তাইজিন সেইখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো, ওয়াহিদের বিয়ে হলো কবে? হলো যখন, তাহলে ও দাওয়াত পেল না কেন? আর ওয়াহিদ ওকে কিছু বলল না কেন? আর বাচ্চা হলে ওয়াহিদের কেন হবে? ওর বউয়ের হবে। ওয়াহিদের কি তাহলে কোনো জেনেটিক সমস্যা? এইরকম ভাবনা মাথায় আসতেই চোখগুলো বড় বড় হয়ে গেল তাইজিনের। উদিতকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই দেখল উদিত তাকে টপকে ওয়াশরুমে গিয়ে হানা দিয়েছে। এইদিকে তার মুখে ফেনা, সাথে শরীরে নেই কোনো কাপড়। যদি খালি কেউ আসে, তখন কি হবে সেটাই ভাবছে তাইজিন। অবশ্য বেশি ভাবতে হয়নি। কিছুক্ষণের মধ্যেই দরজায় বেল বেজে উঠল। তাইজিন সাথে সাথে ওয়াশরুমের দরজা বাড়ি দিতে লাগলো। উদিতকে দরজা খুলতে রিকোয়েস্ট করল, কিন্তু উদিত বলল, সব খুলে ফেলেছি, তোর থেকেও অবস্থা আমার ভয়ানক। এইটুকু বলেই নিশ্চুপ হয়ে রইল উদিত। তারপর শুধু পানি পড়ার আওয়াজ হলো। হয়তো শাওয়ার ছেড়েছে। এইদিকে তাইজিন পড়েছে মহা বিপদে। এখন কে না কে এসেছে, কি করবে সে? তাইজিন নিজের টাওয়ালটা আরেকটু শক্ত করে গিঁট দিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কে? অপর পাশে থেকে মেয়েলি গলা ভেসে আসলো, কণা ডাকছে। তাইজিন, আমি। কণা আপু, ইরশাদকে একটু ডেকে দাও না, ও ফোন ধরছে না। তাইজিন মুখ ভেঙালো, তবে সেটা আড়ালে, কারণ সে এই অবস্থায় কিছুতেই দরজা খুলবে না, কিছুতেই কণার সামনে এই অবস্থায় পড়বে না। আর এমনিতেও ইরশাদ ভাইয়া তো এইখানে দেই, তাই দরজা খোলার দরকারও নেই। তাইজিনও মিষ্টি করে জবাব দিল, আপু ভাইয়া এইখানে নেই, বাইরে গেছে মনে হয়। কণা মন মরা হয়ে জবাব দিল, ও আচ্ছা, আমি যাই তাহলে। তাইজিনকে যাই বলে কণা চলে যায়। তাইজিনও নিজের টাওয়ালটা আরেকটু ঢিলা করে। বাবা, এত শক্ত করে বেঁধেছিল যে পেটে চাপ পড়ে গেছে। কিন্তু ঢিলা করতে করতে আরো একবার কণার আওয়াজ শোনা গেল। কণার আওয়াজ ও চমকে তাইজিনের টাওয়ালটা হাত থেকে খুলে পড়ে গেল। মানে সে আপাতত বিবস্ত্র হয়ে গেছে। যেহেতু কণা ঘরে আসতে পারবে না, তাই তার টাওয়াল পরার তাড়াও নেই। কণা আরো একবার জিজ্ঞাসা করল, কখন গেছে ও বাইরে জানো? তাইজিন জবাব দেই, আমরা ঘুম থেকে উঠেই দেখছি নাই। কণা কিছু একটা ভেবে তড়িঘড়ি করে ওহ বলে বেরিয়ে গেল হোটেল থেকে। তাইজিন কণা চলে গেছে বুঝতে পেরে নিজের টাওয়ালটা নেওয়ার জন্য নিচে ঝুঁকতেই ফট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হলো। তাইজিন সেই দিকে তাকাতেই দেখল উদিত তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তাইজিন আর উদিত একই সাথে হতভম্বের মতন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা বুঝে আসতেই তাইজিন জোরে একটা চিৎকার দিয়ে উদিতকে ঠেলে ওয়াশরুমে ঢুকে গেল। উদিত এখনো ওইখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বুঝার চেষ্টা করছে তাইজিন কি করার চেষ্টা করছিল। কার জন্য কাপড় খুলেছিল তাইজিন? কে এসেছিল? যেই আসুক তাই বলে এইভাবে তার সামনে জামা কাপড় খুলে। ছি 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 ছি, তাইজিনের চরিত্র এত খারাপ হয়ে গেছে।
না, যত দ্রুত সম্ভব এই ব্যাপারটা নিয়ে বিচার মিটিং বসাতে হবে। দরকার পড়লে তাইজিনের মা বাবাকে বলে ওকে বিয়ের পিঁড়িতে বসাতে হবে। নইলে নিশ্চিত এই ছেলে একদিন ওর মা বাবা সহ ওর বন্ধুমহলের বদনাম করে ছাড়বে। মাইশা চলে যাওয়ার পরও ইরশাদ যায়নি। কেন জানি মাইশার কথাগুলো বারবার কানে বাজছে তার। মেয়েটা অনেক মিষ্টি ভাষী, কথাগুলো কি সুন্দর করে বলে। আর শেষে যে মুচকি হাসি দিল, মেয়েটা কি জানে তার হাসিটা ঠিক কতটা সুন্দর। হালকা হাসি যদি এত সুন্দর হয় তবে আরেকটু প্রাণ খুলে হাসলে সেটা কত সুন্দর হবে। কোনো শ্যামবর্ণের মেয়ে কি করে এত মায়াবী হতে পারে? তার মধ্যে বিশেষ বলে কিন্তু কিছুই নেই। হে আছে, তার কথা বলার ধরনটা অন্যরকম। আর হাসিটা, হ্যাঁ হাসিটা। ঈর্ষাদ আনমনে মাইশাকে ভাবতে ভাবতে মুচকি মুচকি হাসছে। হুট করে টের পেল তার পাশে কে জানি এসে দাঁড়িয়েছে। তাকাতেই চমকে গেল। সায়ন। সায়ন মুচকি হেসে তাকিয়ে আছে ঈর্ষাদের দিকে। ঈর্ষাদ দেখে তো অবাক। ভাইকে জড়িয়ে কোলাকুলি করে জিজ্ঞাসা করল, তুই এইখানে কেন? সায়ন হেসে বলল, তোকে না বললাম আমি কাজে বাইরে যাব? এইটাই আমার সেই বাইর। ঈর্ষাদ হাসল। যাক, তাহলে আনন্দটা আরেকটু বেশি করা যাবে। দুই ভাই মিলে হাসাহাসি আর গল্প করা শুরু করে দিল। ওদের গল্পের মাঝে হুট করে কেউ একজন আঙ্কেল আঙ্কেল বলতে বলতে এগিয়ে আসলো সায়নের দিকে। সায়ন অবাক হলো। আঙ্কেল? তাকে আবার কে আঙ্কেল ডাকবে? সে কি এখনো আঙ্কেল হওয়ার বয়সে এসেছে নাকি? সে তো এখন ভাইয়া, ছোট বড় সবার ভাইয়া। সৃজনীরও পিছনে দৌড়ে দৌড়ে আসলো ভাবনা। এই মেয়েকে নিয়েও আর পারবে না। মাঝে মাঝে এমন ছোটাছুটি করে ধরা মুশকিল হয়ে যায়। সৃজনী সায়নের সামনে এসে বলল, আপনি তো সেই না আঙ্কেল যিনি আমাকে আইসক্রিম কেনার টাকা দিয়েছিলেন? এই নিন আপনার বাকি 50 টাকা। আমি সব সময় নিজের কাছে রাখি যাতে আপনার সাথে দেখা হলে ফেরত দিতে পারি। বলে টাকাটা এগিয়ে দিল সায়নের দিকে। সায়ন বাকি কথাটা বুঝেছে কিনা জানা নেই, কিন্তু আঙ্কেল কথাটা তার কানে বাজছে বারবার। সিরিয়াসলি, আঙ্কেল? সে? ঈর্ষাদ তো এইদিকে হেসে কুটি কুটি হচ্ছে। সায়নের আরো রাগ বাড়ল। কে তোমার আঙ্কেল? সৃজনী ও মুচকি হেসে জবাব দিল, আপনি। ভাবনা ওদের কথাবার্তা দেখছে শুধু। তবে সৃজনীর আঙ্কেল বলাটা যে একদম উচিত হয়নি সেটা বুঝেছে সে। সায়নের চেহারা দেখে ভাবনারও ভীষণ হাসি পাচ্ছে। সায়নকে ফুলতে দেখে এগিয়ে আসলো ঈর্ষাদ। বলল, ও তোমার আঙ্কেল নয় সৃজনী। আমাকে তো তুমি ভাইয়া বলো। আর ও তো আমার ছোট ভাই। ও ভাইয়া হবে। সৃজনী একবার সায়ন আর আরেকবার ঈর্ষাদকে দেখল। বলল, কিন্তু আমি তো জানতাম বড়রা বেশি সুন্দর হয়। কিছু মনে করো না ঈর্ষাদ ভাইয়া, কিন্তু আমার আপু তো আমার থেকেও বেশি সুন্দর। তাই ভেবেছি হয়তো সব ক্ষেত্রেই এইটা হয় তাই। আচ্ছা সরি। এই নিন ভাইয়া টাকাটা। সায়ন কিছু বলছে না, শুধু রাগে বারবার গোজগোজ করছে। সৃজনী ওর হাতের মুঠোয় টাকাটা গচ্ছিয়ে দিয়ে চলে গেল। ভাবনা তাকিয়ে দেখল মেয়েটাকে। সৃজনী কিন্তু ভীষণ সুন্দর। যেমন সুন্দরী তেমনই তার মুখের আকৃতি। শুধু বুদ্ধিতে এখনো পরিপক্ত হয়নি। মাইশা আর সৃজনীকে একসাথে দাঁড় করালে নিশ্চিত সবাই সৃজনীকেই সুন্দর বলবে। কিন্তু নিজের বোনকেই সবার কাছে সুন্দরী বলে জাহির করে সৃজনী। তার কাছে তার বোন ভীষণ সুন্দর, সব থেকে সুন্দর। তার বোন তার কাছে মায়ের মতন। আর মায়েরা সব সময় সুন্দর হয়। ভাবনা মুচকি এসে চলে গেল। সৃজনীকে সায়নদের কাছে যেতে দেখে দূরে দাঁড়িয়ে ছিল মাইশা। সৃজনী ওদের থেকে একটু সরে আসতেই মাইশা সৃজনীর সামনে গিয়ে জিজ্ঞাসা করে, কি করছিলি তুই? মাইশার প্রশ্নে ভাবনা উত্তর দিতে যাবে তার আগেই সৃজনী ভাবনার হাতগুলো চিপে ধরল। ভাবনা তেমন। সে নিজেকে আটকাতে না পেরে জোরে আউচ করে উঠল। মাইশা সেই দিকে ভ্রু কুঁচকে তাকালো। সৃজনী ভাবনার চিৎকারের সাথে সাথে হাত ছেড়ে দিল আর মাথাটা নিচু করে নিল।
ভাবনা সৃজনীর দিকে তাকিয়ে বলল, হাত চেপে ধরলি কেন? ভয় পেয়েছিস? সৃজনী মুখ আর তুলল না, মুখটা নিচু করেই রাখল। ভাবনা একবার মাইশার দিকে আরেকবার সৃজনীর দিকে তাকালো। তারপর বুঝল, সে ভুল কথা বলে ফেলেছে। যা বলেছে বা যা করেছে তার কোনোটাই করা উচিত হয়নি। বাধ্য হয়ে ভাবনা একটু হাসল। মুচকি হেসে সে 2 কদম পিছিয়ে গেল। মাইশা এইবার সৃজনীর কাছে এগিয়ে আসলো। বলল, এইবার বল, কি করছিলিস তুই? আর চিনিস কিভাবে ওই লোকটাকে? পিছনে থেকে কেউ একজন বলে উঠল, আমারও একই প্রশ্ন। সৃজনী কিভাবে চিনে আমার ভাইকে? ইরশাদ সায়নকে ধরে নিয়ে এসেছে। সায়নের গাল ফুলানো দেখেই বোঝা যাচ্ছে সে যথেষ্ট রেগে আছে। এখনো ভোলেনি সৃজনীর আঙ্কেল ডাকটা। সে একবার সৃজনীর নিচু মুখটা একবার দেখে মুখ ঘুরিয়ে নিল সে। মাইশাকে দেখেছে কি না বোঝা গেল না। মাইশা ইরশাদের কথার বিপরীতে আরো একবার জিজ্ঞাসা করল সৃজনীকে, বল উনাকে চিনলি কিভাবে? সৃজনী কাদো কাদো মুখ করে অবশেষে উত্তর দিল, উনি রাস্তায় ভুলে উনার সাথে আমার ধাক্কা লেগে আমার চকলেট ফেলে দিয়েছিল, এর বিপরীতে উনি 100 টাকা দিয়েছিলেন। আমি আমার চকলেট কিনে বাকি টাকাটা উনাকে ফেরত দেই। সায়ন চোখ ছোট ছোট করে তাকালো সৃজনীর দিকে। এই তো সুযোগ। এই মিথ্যাবাদীর মিথ্যা ধরিয়ে দিয়ে ওকে আঙ্কেল ডাকার বদলা নিবে। পুরোটা সত্যি হলেও চকলেটের কথাটা মিথ্যা। চকলেট না, আইসক্রিম খাচ্ছিল। মাইশা এতক্ষণে তাকালো সায়নের দিকে। সেও এতক্ষণ খেয়াল করেনি সায়নকে বা খেয়াল করার প্রয়োজন মনে করেনি। সায়নকে দেখেই এক দফা চমকে গেল। সাথে সাথে নিজের মুখকে স্বাভাবিক করে সৃজনীর দিকে তাকিয়ে বলল, তুমি এতটাও বড় হয়ে যাওনি যে বড় আপুর থেকে কথা লুকাতে হবে। মাইশা আর কিছু বলল না। সেইখানে থেকে সমুদ্রের দিকে চলে গেল। ভাবনা সৃজনীর কাছে গেল। সৃজনী নিজেও অবাক হলো, কারণ মাইশা তাকে বকল না দেখে। হিসেবে মাইশার উচিত ছিল আরেকটু কথা শোনানোর। ভাবনা যে অবাক হয়নি সেটা না, কিন্তু সৃজনীকে সেটা বলল না। এখন আর মন খারাপ করে থাকিস না। বাইরে ঘুরতে আসছিস দেখে তোর আপু কম বকল। চল এনজয় করি। মাইশার কাছে চল। ভাবনা হাসল। সৃজনী আর ভাবনাও মাইশার পিছু পিছু সমুদ্রের দিকে গেল। ইরশাদ আর সায়ন সেইখানে দাঁড়িয়ে ছিল। ইরশাদ কণাকে আসতে দেখে সেই দিকে গেল। কিন্তু সায়ন ভাবছে অন্য কথা। মেয়েটার গলাটা চেনা চেনা লাগছে তার। শুধু গলাটা না, চেহারাটা অনেকটা তার চেনা একজনের সাথে মিলে। চোখগুলো বিশেষ করে। মানুষের চেহারা না হয় এক হতে পারে, কিন্তু ভয়েসও কি এক হয়? আর যদি ও যাকে ভাবছে সেই হয় তবে তো। এইরকম কিছু ভাবনা মাথায় আসতেই মুচকি হাসল সায়ন। যদি এমন হয় তবে সব ঠিক হওয়ার সময় হয়ে গেছে। শুধু কথা বলে নিশ্চিত হতে হবে তার ধারণা সত্যি কিনা। তুমি কোথায় ছিলে? কণার কথায় উত্তর দেওয়ার বদলে প্রশ্ন করল ইরশাদ। তুমি এতক্ষণে কেন আসলে? জানো আজকে আমরা সূর্য ওঠার মুহূর্তটা এনজয় করতে পেরেছি। কণা জিজ্ঞাসা করল, আমরা মানে? ইরশাদও কোনো কিছু না ভেবে বলল, মাইশা আর আমি। ব্যাস, এইটুকু কথা যথেষ্ট কণার মুড নষ্ট করার জন্য। কণা মন খারাপ করে ফেলল সাথে সাথে। ইরশাদ কণার চোখ মুখ দেখে বুঝতে পারল মাইশার কথাটা কণার সামনে বলা উচিত হয়নি। ইরশাদ নিজের জিহ্বা কাটল। ধুর, আরেকটু ভেবে কথা বলা উচিত ছিল তার। ইরশাদ কণা বলে ডাকতেই কণা কোনো কিছু ভেবে মুখ হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করল, তুমি সব সময় চাইতে না আমি তোমার পরিচয় আমার ভালোবাসার মানুষ বা আমার প্রেমিক হিসেবে দেই? ইরশাদ কথাটার মানে বুঝতে পারল না। তাই আবার জিজ্ঞাসা করল, মানে? কণা হাসি মুখে বলল, আমি যদি তোমাকে আমার ফিয়ান্সি বলে পরিচয় দেই তাহলে তুমি খুশি হবে? ইরশাদ থতমত খেয়ে গেল। সে খুশি হবে অবশ্যই। কিন্তু এখন এই মুহূর্তে কেন কণা এইসব জিজ্ঞাসা করছে বুঝতে পারল না ইরশাদ। ইরশাদের উত্তর পাওয়ার আগেই কণা বলল, চলো।
কণা দৌড়ে ঈর্ষাদকে নিয়ে মাইশা, ভাবনা আর সৃজনীর কাছে গেল। ভাবনা মাইশার সাথে কথা বলছিল আর সৃজনী ছবি তুলছিল। কণাকে আসতে দেখে মাইশা কিছু বলল না, তবে দৌড়াতে দেখে ভাবনা একটু অবাক হলো। কণা এসে জিজ্ঞাসা করল, বাকিরা কোথায়? ভাবনা বলল, আসবে হয়তো একটু পর। কিছু বলবে আপু? কণা মুচকি হেসে বলল, আজকে একটা সারপ্রাইজ দিব তোমাদের। সবাই আসুক তারপর। ভাবনা হাসল শুধু, কিছু বলল না। মাইশা চুপচাপ নিজের মতন হাঁটতে লাগলো। ওদের থেকে একটু দূরে সরে আসলো। কণা কি বলবে মাইশা সেইটা আন্দাজ করতে পারছে। এইসবে মাইশার কিছু যায় আসে না। নিজের জীবনকে অনেক দূর নিয়ে এসেছে সে। এখন আর পিছু ঘুরে কিছু দেখার বা জন্য কিছুর প্রতি মায়া বাড়ানোর ইচ্ছা নেই। মাইশাকে একা দেখে ঈর্ষাদ এসে দাঁড়ালো তার পাশে। কণা ফোন ব্যস্ত। আর লিপিকা, উদিত আশায় ভাবনা ওদের সাথে কথা বলছে। ওদেরকে দূরে একসাথে তেমন কেউ দেখছে না। ঈর্ষাদ মাইশার পাশে এসে জিজ্ঞাসা করল, ভীষণ স্ট্রিক্ট বোন তুমি? মাইশা গম্ভীর মুখে উত্তর দিল, কাউকে বিগড়ে যাওয়া থেকে আটকানোর জন্য তাকে শাসন করা জরুরি। সময় থাকতে সুতো না ধরলে সেটা নিজের জায়গা ছেড়ে বহুদূর চলে যেতে পারে। তারপর মাইশা আবার হাঁটতে লাগলো। ঈর্ষাদ একবার কণাকে ফোনে কথা বলতে দেখল। তারপর আবার মাইশার পিছু পিছু হাঁটতে লাগলো। ঈর্ষাদ আবার জিজ্ঞাসা করল, তুমি কখনো গম্ভীর, কখনো ভালো হাসি খুশি। নিজের এই স্বভাবগুলো কিভাবে পরিবর্তন করো? মাইশা সোজা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করল উত্তর দেওয়ার বদলে, কণা আপু ওইদিকে আছে, আপনি এইদিকে যাচ্ছেন যে? ঈর্ষাদ কিছু বলবে তার আগেই কণার ডাক পড়ল। কণা খেয়াল করেনি মাইশা আর ঈর্ষাদকে। কণা দূরে থেকেই ডাকছে। কাছাকাছি আসার আগেই মাইশা নিজে থেকেই দূরে সরে যায়। নিজের জন্য কারো জীবনে ভুল বুঝাবুঝির সৃষ্টি করতে চায় না সে। ঈর্ষাদ দেখল মাইশা কণাকে আসতে দেখে দ্রুত হেঁটে সরে গেল। ঈর্ষাদের কেন জানি না খারাপ লাগলো। কণা আরেকটু পর আসতে পারল না। ঈর্ষাদের ভাল লাগছিল মাইশার সাথে। কণা এসেই ঈর্ষাদকে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি এত দূর আসলে কেন? আমি তোমাকে খুঁজছিলাম। ঈর্ষাদ উত্তর দিল না। সে নিজের মতন হাঁটতে লাগলো। কণা ঈর্ষাদের পিছু পিছু যেতে যেতে বলতে লাগলো, কথা বলছো না কেন? জানো আমি কত খুঁজেছি। আমি ভাবলাম তুমি হয়তো হোটেলে চলে গেছো। আরেকটু হলে আমি তো হোটেলে চলে যেতাম। তার বাকিটা আর বলতে পারল না কণা। ঈর্ষাদ একটু শক্ত গলায় বলল, সব সময় আমাকে কেন খুঁজতে হবে তোমার কণা? আমি কি ছোট বাচ্চা যে হারিয়ে যাব? অসহ্য। কণা দাঁড়িয়ে গেল। অবাক হয়ে বলল, এইভাবে কেন কথা বলছো ঈর্ষাদ? আমি তোমার সাথে ঘুরবো বলেই তো। ঈর্ষাদ বুঝল সে ভুল করে ফেলেছে। অনুতপ্ত হল। অপরাধবোধ কাজ করছে এখন তার মনে। কণাকে কোনোভাবে হার্ট করল না তো? আই এম সরি কণা, আসলে কি যে হলো? আচ্ছা আজকে আমরা সবাই রামু রাবার গার্ডেন দেখতে যাব না? চলো চলো ওদের মনে করিয়ে দেই। ওইখানে গিয়ে আমরা খুব আনন্দ করব। অনেক মজা করব। ওকে। কণা মুচকি হাসল। আজকে তার রাগ হচ্ছে না। আজকে সে সবার সামনে তার ভালোবাসার মানুষের পরিচয় দিবে। এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? কণা আর ঈর্ষাদ গিয়ে দেখল সবাই একজোট হয়ে গেছে। সবাই হাসি খুশি ভাবে ঘুরছে, শুধু ওয়াহিদ বাদে। ওর ফোনটা এখনো খুঁজে পায়নি। সেই জন্য ওর মন খারাপ। মাইশা ওদের সবার মাঝে চলে এসেছে। সবাইকে একসাথে দেখে কণা এগিয়ে গিয়ে বলল, আমরা তো এখন ঘুরতে যাব তাই না? তার আগে আমার একটা কথা বলার আছে। তাইজিন এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কোন কথা কণা আপু? কণা লাজুক হেসে বলল, আমার ভালোবাসার মানুষের পরিচয় করিয়ে দিব। ঈর্ষাদকে তোমাদের সামনে কাজিন বলে পরিচয় দিয়েছিলাম ঠিক, কিন্তু ও আসলে আমার ফিয়ান্সে। ঈর্ষাদ কেন জানি না মাইশার দিকে তাকালো। ওর ইচ্ছা করছিল কথাটা শোনার পর মাইশার কি রিয়াকশন হবে সেটা দেখার।
কিন্তু বরাবর আর মতন ওকে হতাশ করে দিয়ে মাইশা মুচকি হেসে হাততালি দিল। ঈর্ষাদ কেন জানি চাচ্ছিল মাইশা মন খারাপ করুক, প্রচণ্ড মন খারাপ করুক, মন খারাপ করে তার দিকে একবার চেয়ে দেখুক। হুট করে ঈর্ষাদের কেন এমন মন চাইল সে নিজেও জানে না। সবাই অবাক হলেও পরে আবার হাততালি দিল। আনাইশা তো লিপিকার কানে কানে বলেই দিল, আমি আগেই জানতাম কণা আপু ফাপড় মারছে, আসলে এইটা ওর কাজই না, যত সব ঢং, প্রেম করে ঘুরবে আবার ঢং দেখিয়ে লুকিয়ে রাখতে চাইবে। ওদের পিছনে মাইশা থাকায় মাইশা সব শুনল। মাইশা আনাইশাকে পিছন থেকে কোমরে একটা চিমটি দিল। আনাইশা আহ করে উঠল। মাইশার দিকে তাকাতেই মাইশা চোখ রাঙিয়ে তাকালো। আনাইশা বুঝল মাইশা সব শুনেছে। সে হাসি হাসি মুখ করে সবাইকে বলল, চল তাহলে যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যেই সবাই রওনা দিয়ে দিল চেনা অচেনার ভিড়ে। পর্ব 16। মাইশা মেরাজদিশা। লিপিকে খুঁজে পাচ্ছি না, সকাল থেকে তোরা দেখেছিস। ভাবনা আর মাইশা ব্যাগ গুছাচ্ছিল। যেহেতু আজকে তাদের শেষ দিন আর কালকে সকালেই রওনা দিবে আবার, তাই আজকেই গুছানো শেষ করে রাখছে। গতকাল সবাই অনেক মজা করেছে ওই গার্ডেন গিয়ে, অনেক রাতও হয় গিয়েছিল ওদের আসতে। কালকে কি কি করেছে সেই সব ব্যাপারে ভাবনা আর মাইশা কথা বলছিল। এমন সময় হুট করে আনাইশা এসে কথাটা বলল। মাইশা জিজ্ঞাসা করল, কি বলছিস? কালকে রামু গার্ডেন থেকে এসেছিল তো? আনাইশা হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, এসেছিল তো, আমাদের সাথে ঘুমিয়েছে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে খুঁজে পাচ্ছি না। ভাবনা জিজ্ঞাসা করল, হতে পারে তোদের ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল দেখে ও সমুদ্রের দিকে গিয়েছে। আনাইশা বলল, আমরা পুরো সমুদ্রের পার খুঁজেছি, এমনকি কণা আপু, উদিত, ওয়াহিদ, ইরশাদ ভাইয়া আর ইরশাদ ভাইয়ার ভাই সায়ন ভাইয়াও আমাদের হেল্প করছে খুঁজতে, কিন্তু পাচ্ছি না ওর কোনো খোঁজ। মাইশা আর ভাবনা বসা থেকে উঠে আসলো। সৃজনীও কথাটা শুনে ছুটে আসলো বারান্দা থেকে। মাইশা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি বলছিস? এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিস না, আমাদের জানাবি না একবারও? আনাইশা বলল, তোদের ফোন দিয়েছিলাম, কিন্তু মাইশার ফোন অফ বলছে আর ভাবনা ফোন ধরছে না। মাইশা নিজের ফোনের দিকে তাকালো। চার্জে দিয়েছে কিন্তু ফোনটা অন করা হয়নি। গতকাল সৃজনী ছবি তুলতে তুলতে ফোনের সব চার্জ শেষ করে দিয়েছিল। আর ভাবনা নিজের ফোন দেখল সাইলেন্ট করা। মাইশার ফোন অফ হতেই ভাবনা নিজের ফোন সৃজনীকে দেই। তখনই হয়তো সৃজনী সাইলেন্ট করে দিয়েছিল ফোনটা। মাইশা তড়িঘড়ি করে ওড়নাটা পরে নেই। আনাইশা, ভাবনা আর সৃজনীকে নিয়ে নিচে যায় যেইখানে সবাই আছে। মাইশাকে নিচে আসতে দেখেই ঈর্ষাদ দৌড়ে তার কাছে যায়। সাথে বাকি সবাইও আসে পিছু পিছু। ঈর্ষাদ এসেই মাইশাকে জিজ্ঞাসা করে, তোমার ফোন বন্ধ কেন? আমরা সবাই ফোন দিচ্ছিলাম তো। মাইশা সেই কথার জবাব দেই না। জিজ্ঞাসা করে, লিপিকে পাওয়া গেল? ঈর্ষাদ দুই পাশে মাথা দুলিয়ে না বলে। মাইশা, ওরা সবাই একসাথে হতেই বলে, আর দেরি করা যাবে না, স্যারদের জানাতে হবে, চল। মাইশা দৌড়ে টিচার্সদের রুমে যায়। সবটা খুলে বলতেই ওরা হোটেলের মানুষের সাহায্যে পুলিশকে ইনফর্ম করে। পুলিশ খোঁজাখুঁজির কাজ শুরু করে দেই। মাইশা সহ বাকি সবার মুখ শুকনো হয়ে গেছে। না জানি লিপিকার মা বাবাকে কি জবাব দিবে তারা। ওদের একমাত্র মেয়ে লিপিকা, খুব আদরেরও বটে। ওরা তো পাগল হয়ে যাবে শুনলে। দেখতে দেখতে দুপুর হয়ে এলো। লিপিকার কোনো খোঁজ নেই। হুট করে কণার ফোনে টিচারদের ফোন আসে। কণা ফোনের কথাগুলো শোনার সাথে সাথে ওর মুখ কালো হয়ে যায়। অজানা আতঙ্কে চোখ মুখ শুকিয়ে যেতে থাকে। হাত পা কাঁপতে থাকে। হাত থেকে ফোনটাও পড়ে যায়। ঈর্ষাদ কণাকে ফোন ফেলে দিতে দেখে চকিতে তার কাছে যায়। গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। কণা নিজেকে সামলে নেয়। তারপর সবার উদ্দেশ্যে বলে, আমার মনে হয় লিপিকার খোঁজ পাওয়া গেছে। পুলিশ জঙ্গলের দিকে একজন মেয়েকে পেয়েছে।
তাদের ধারণা এটাই হয়তো লিপিকা। মাইশা সহ বাকি সবাই উঠে দাঁড়ায়। মন থেকে দোয়া করতে থাকে যেন সেটাই লিপিকা হয়। কিন্তু কণার শুকনো মুখ দেখে মাইশার সন্দেহ হয়। সে সরাসরি জিজ্ঞাসা করে, কি হয়েছে কণা আপু? একটা ভালো খবর পেলাম আর তুমি এমন মুখ করে আছো। ভাবনা বলল, তুমি আর চিন্তা করো না কণা আপু, ওইটাই আমাদের লিপি হবে দেখো। কণা নিজের চোখের পানি আর আটকাতে পারে না। ঝড়ো ঝড়ো করে মুখ ঢেকে কেঁদে দিয়ে বলে, এইরকম বলো না ভাবনা, আমি মন থেকে চাই ওইটা লিপিকা না হোক। কণার এমন কথায় সবাই অবাক হয়। সায়ন বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে, না কেঁদে ব্যাপারটা খোলামেলা করে বলো না। কণা চোখ মুছল। অজানা আতঙ্কে সবার মনগুলো ধুকপুক করতে লাগলো। কিছু ভয়ানক হয়েছে কি, যেইটা আফসোস করেও কুল পাবো না আমরা, এমন কিছু হয়েছে? সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। লিপিকা ওদের মধ্যে বেশ সহজ সরল একটা মেয়ে। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে ওরা নিজেকে কি করে সামলাবে? সব সময় ওকে সবাই বলতো জীবনে চালাক হতে। কিন্তু ওর এক কথা, এতগুলো ফ্রেন্ড থাকতে ওর ক্ষতি করবে এত সাহসকার? মাইশা নিজেকে শক্ত রেখে কাপা কাপা গলায় কোনো মতে জিজ্ঞাসা করল, কি কি হয়েছে কণা আপু? কণা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজেকে শান্ত করে বলল, আগে গিয়ে দেখি ওইটা কণা কিনা, তারপর বলছি। চলো সবাই। ইরশাদ আমাকে ধরো প্লিজ। কণার বলতে দেরি ইরশাদের ছুটে গিয়ে তাকে ধরতে দেরি নাই। ইরশাদ কণাকে ধরে গড়িয়ে দিকে নিয়ে যেতে লাগলো। পিছনে পিছনে সবাই আসলো। টিচাররা আগেই রওয়ানা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর সবাই একসাথে ওই জায়গায় পৌঁছে গেল। সবাই দৌড়ে গেল যেইখানে পুলিশের ভিড় সেইখানে। সবাইকে ঠেলে মাইশাই আগে গেল দেখার জন্য। গিয়ে দেখলো একটা মেয়েকে ঢাকা দিয়ে রাখা হয়েছে। মাইশা একটু এগিয়ে যেতেই দেখলো মেয়েটা লিপিকা। মাইশা দৌড়ে গিয়ে বসে পড়ল। গায়ে হাত দেওয়ার চেষ্টা করল, কিন্তু পুলিশ আটকে দিল। সবাই সেই সময় চলে এসেছে। আনাইশা, ভাবনা, কণা মাইশার পাশে বসল। মাইশাকে ধরে আছে তারা। মাইশা কাঁদতে কাঁদতে ডাকছে লিপিকাকে। সেই সময় একজন পুলিশ ওদের টিচারদের বলে উঠল, স্যার আপনার যেহেতু শনাক্ত করেছেন আমরা উনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। উনার অবস্থা খুব খারাপ। যেইভাবে ধর্ষণ করা হয়েছে দেখে মনে হচ্ছে গ্যাংরেপ। ধর্ষণের কথা শুনে চমকে উঠল উপস্থিত সবাই, শুধু কণা বাদে। যখন টিচারদের একজন ওকে ফোন দিয়েছিল তখনই বলেছিল একজন মেয়েকে ধর্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে জঙ্গলের পাশে। সে মন থেকে দোয়া করছিল যেন এইটা লিপিকা না হয়। কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন। মাইশা সহ বাকি সবাই ছল ছল চোখে তাকালো লিপিকার দেহটার দিকে। ঠোঁটটা বিচ্ছিরি ভাবে কেটে গিয়েছে। সারা মুখে অনেক রকম আঁচড়ের দাগ। গলায়, ঘাড়ে সব জায়গায় রক্ত জমে বসে আছে। সবাই কিছুক্ষণের জন্য সেইখানে নিস্তব্ধ হয়ে বসে রইল। উদিত, ওয়াহিদ, তাইজিন, ইরশাদ, সায়ন কেউ কিছু বলছে না। মাইশা হালকা করে কেবল বলল, আনা একটু সৃজনীকে নিয়ে যাবি। আনাইশা হুসে ফিরল। চোখের পানি মুছে উঠে গেল বসা থেকে। থমকে যাওয়া সৃজনীকে নিয়ে যেতে লাগল। সৃজনী প্রথমে যেতে না চাইলেও মাইশা বলেছে দেখে আর কিছু বলল না। কাঁদতে কাঁদতে দুইজনে হোটেলের দিকে রওয়ানা দিল। এরই মধ্যে লিপিকার দেহটা নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা গুরুতর। কিন্তু ওই যে সিস্টেম, শনাক্ত না করলে দেহ নিতে পারবে না। এতে যদি মানুষটা মরেও যায় তাতেও এই সিস্টেমের কোনো যায় আসে না। সবাই নিজেকে সামলে হসপিটালের দিকে রওয়ানা দিল। পুলিশরা করা পাহারার ব্যবস্থা করেছে। লিপিকার জ্ঞান ফেরার অপেক্ষা করছে সবাই। ডক্টরের ভাষ্যমতে ৩-৪ জন ছিল এই রেপ কেসে। ঘটনাটা হয়েছে রাত ২টা বা ৩টার দিকে। সবাই যখন বেঘোরে ঘুমাচ্ছিল তখন হয়তো লিপিকা কোনো কারণে বেরিয়ে আসে আর তারপর এই ঘটনাটা হয়। মাইশা কোনো কথা বলেনি, শুধু চুপ করে শুনে যাচ্ছে সবার কথাগুলো।
হসপিটালে উদিত, ওয়াহিদ, ইরশাদ আর কণা আছে, আর আছে কিছু টিচার। বাকিরা সবাই হোটেলে। এত ভিড় করার কোনো প্রয়োজন নেই, হসপিটালে অন্য রোগীদের সুবিধাও তো দেখতে হবে তাদের। রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা পুলিশকে জানান। নার্সের কথায় উঠে দাঁড়ালো সবাই। সবার হুঁশ ফিরল। নিজেদের চিন্তাগুলোকে সাইডে রেখে চোখ মুখ মুছে সবাই এগিয়ে গেল কেবিনের দিকে। কিন্তু তার আগেই পুলিশ এসে জানালো তারা আগে গিয়ে কথা বলবে। অগত্যাকেও আর আগানোর সাহস পেল না। কিন্তু কিছুক্ষণ পর পুলিশরা ব্যর্থ হয়ে ফিরে আসলো। লিপিকা কিছু বলতে চাইছে না, ভয় পেয়ে আছে। ছেলেদের দেখলেই চিৎকার চেঁচামেচি করছে। নিজের হাতের সেলাইন খুলে ফেলছে। ক্যানোলা নড়ে যাচ্ছে, তাই রক্তগুলো উপরের দিকে উঠছে। নার্স কোনোরকমে লিপিকাকে সামলে পুলিশদের বাইরে আসতে বলেছে। পুলিশরা বাধ্য হয়েই কিছু জিজ্ঞাসা না করেই বেরিয়ে আসলো। স্যারদের উদ্দেশ্যে বলল, আমাদের কিছু বলতে চাইছে না, আপনারা গিয়ে দেখুন। কাছের মানুষ দেখলে যদি কিছু বলতে চায়। উদিত সেটা শুনে বলল, স্যার আমরা ওর ক্লোজ ফ্রেন্ড, আমরা গিয়ে একবার কথা বলি। পুলিশরা বলল, উনি তো ছেলে মানুষ, দেখলেই ভয় পাচ্ছে। আপনাদের যাওয়া কতটা ঠিক হবে বলতে পারছি না। মাইশা বলল, তাহলে আমরা যাই স্যার। পুলিশ পারমিশন দিল। মাইশা আর কণা একসাথে গেল। গিয়ে দেখল লিপিকা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আশেপাশে ভয়ার্ত চোখে তাকাচ্ছে কেবল। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। ভয় কাঁপছে তার শরীর, বাইরে থেকেও সেটা বোঝা যাচ্ছে। মাইশা একটু কাছে গিয়ে ডাকল, লিপি। মাইশার ডাকে প্রথমে ভয় পেলেও মানুষটাকে দেখার পর নিজের আতঙ্ক মুখটা স্বাভাবিক করে লিপিকা। হাতের ইশারায় কাছে ডাকল তাদের। মাইশা আর কণা অশ্রুসিক্ত আঁখি যুগল নিয়ে এগিয়ে যায় লিপিকার দিকে। লিপিকার কাছে যেতেই লিপিকা চাদর থেকে বেরিয়ে আঁকড়ে ধরল মাইশাকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পরক্ষণে মাইশার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে শেষ করে দিয়েছে ওরা, আমাকে নষ্ট করে দিয়েছে ওরা। মাইশু, দেখ দেখ এগিয়ে আসছে আমার দিকে, আমাকে ধরতে আসছে, আরো একবার আমাকে নষ্ট করতে আসছে। ওদেরকে আটকা মাইশা, আটকে দে ওদের, আসতে দিস না আমার কাছে, আমি মরে যাব মাইশা, আটকা ওদের। চিল্লিয়ে শুধু আটকা আটকা বলতে লাগলো লিপিকা। মাইশা আর কণা ওকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু লিপিকার এই এক কথা, ওকে ধরতে আসছে, ওকে যেন সবাই বাঁচায়, নইলে ও মরে যাবে। মাইশা দ্রুত ডক্টর ডাকলো। লিপিকাকে ঘুমের ওষুধ ইনজেক্ট করা হলো। লিপিকা ধীরে ধীরে বিড়বিড় করে, কথা বলতে বলতে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। মাইশা মুখ থেকে কাঁদতে লাগলো। কণা মাইশাকে ধরল। মেয়েটার সাথে এমন কেন হলো কণা আপু? মেয়েটা খুব ভালো জানো, অনেক সহজ সরল, ও বেশি পেচ বুঝে না। ওকে যে যা বলে সেটাকেই বিশ্বাস করে নেই। ওর সাথেই কেন এমন? কণা বলে উঠল, হয়তো এই কারণেই ওকে কেউ ফুসলে ফাসলে নিয়ে গেছিল। মাইশা চকিতে তাকালো কণার দিকে। মানে? সেই সময় ডক্টরের আওয়াজ আসলো, আপনারা প্লিজ বাইরে যান, পেশেন্ট মেন্টাল ট্রমার মধ্যে আছে, কি হবে বোঝা যাচ্ছে না, উনাকে একটু ঘুমাতে দিন, যান বাইরে প্লিজ। মাইশা আর কণা কথা আগায় না, বেরিয়ে যায় কেবিন থেকে। বাইরে এসে কণা সবাইকে ভিতরে লিপিকার রিয়াকশনের কথা জানায়। লিপিকার কথাগুলো শুনে সবার চোখে পানি চলে আসে। হাসি খুশি মেয়েটা কি না আজকে এই অবস্থা। মানসিক সমস্যা হবে নাকি সেটা নিয়ে ভাবতে হচ্ছে সবাইকে। এই তো গতকালই সবাই মিলে কত আনন্দ করলো, আর আজকে কি না লিপিকার এই অবস্থা। সে মানসিকভাবে কি না অসুস্থ হয়ে পড়েছে, এমনকি তার মান সম্মান কেউ নষ্ট করে দিয়েছে। চোখের পলকেই মানুষের পরিস্থিতি, অবস্থা, জীবন সবটা কেমন বদলে যায়, তাই না? কালকের সবার হাসি মাখা মুখগুলো আজকেই বিষাদাচ্ছন্ন হয়ে আছে। একেই বলে হয়তো জীবন। সবাই হোটেলে ফিরে এসেছে। হসপিটালে ভিজিটিং আওয়ার শেষ হওয়ায় কাউকে থাকতে দিবে না।
আর কেউ থাকতেও চায়নি। কারণ লিপিকা এখন কাউকে দেখলেই ভয় পাচ্ছে, কান্নায় ভেঙে পড়ছে। মেয়েটা একটু ঘুমাক, সবটা ওর ভুলে যাওয়া প্রয়োজন। যদিও সবটা কখনোই ভুলবে না, কিন্তু আপাতত এই আতঙ্কটা থেকে বেরিয়ে আসা জরুরি। কে করেছে সবটা সেটা জানা জরুরি। কে এইসব করতে পারে? উদিত। উদিত নিজের হাতগুলো মুঠো অবস্থা থেকে সামনের দিকে থাকা টেবিলে প্রশস্ত করে রাখল। চোখ বুজে একবার উপরের দিকে তাকালো। বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। সেই অবস্থায় থেকেই জবাব দিল, জানি না রে, এত ভালো একটা মেয়ের ক্ষতি কে চাইবে? কেউ ইচ্ছা করে যে করেছে তার তো কোনো মানে নেই। এখনকার মানুষ তো নরপশু, আবর্জনার কীট একটা। ছোট বাচ্চারাই যেইখানে রেহাই পায়নি সেইখানে। বলে থামল উদিত, সোজা হয়ে বসল। তারপর আবার বলল, হয়তো ও বাইরে হাঁটছিল, সেই সময় তুলে নিয়ে গিয়েছে। তাইজিন বলল, ওর সমস্যা এটাই, ও হুটহাট কোনো পরিণতির কথা না ভেবেই সব কাজ করে। আজকে একটি বার যদি কাউকে বলে বের হতো। তাইজিনের কথা সম্পূর্ণ হওয়ার আগেই উদিত বলল, ওর সাথে যে যেত সেও তো মেয়ে হতো। সেই মেয়েটা ছাড় পেত এইটা তোকে কে বলেছে? বরং আমাদের দুইজন বন্ধুর সেই ক্ষেত্রে ক্ষতি হয়ে যেত। ওয়াহিদ বলল, এখন কি হতো কি না হতো সেই সব ব্যাপারে তর্ক করে লাভ নাই। এখন ওই অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেওয়াটাই আমাদের মেইন উদ্দেশ্য। তাইজিন আর উদিত মাথা দোলালো। এমনিতেও আর কিছু করার নেই। লিপিকা একমাত্র বলতে পারবে কি হয়েছিল তার সাথে। সাগর পাড়ে হাঁটছিল ঈর্ষাদ। খাওয়া দাওয়া করে সবাই হোটেলে গিয়েছে রেস্ট নিতে। একটু পর রেস্ট নিয়ে দেখা করতে যাবে লিপিকার সাথে। ঈর্ষাদের রুমে যেতে ইচ্ছা করল না। কণাও আসতে চেয়েছিল তার সাথে, কিন্তু সেই মানা করল। সারাদিন ছুটাছুটি করেছে মেয়েটা, আবার অসুস্থ না হয়ে পড়ে। ঈর্ষাদ তাই কণাকে কোনোরকমে বুঝিয়ে একাই এসেছে হাঁটতে। একটু দূর যেতেই দেখতে পেল বালির উপর একটা সাদা থ্রি পিচ পরা মেয়ে বসে আছে। গঠনটা চেনা চেনা লাগলেও ঈর্ষাদ আরেকটু নিশ্চিত হতে সামনের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, তার ধারণা সঠিক। মেয়েটা মাইশা। মাইশাকে তো খেতে নামতে দেখেনি সে। তখন খেয়ালও করেনি, আর তাই কাউকে জিজ্ঞাসাও করা হয়নি। এখন মনে পড়ল মাইশা ভাবনা বা সৃজনীর সাথে খেতে নামেনি। তবে কি ও এইখানে বসে ছিল এতক্ষণ? ঈর্ষাদ আরেকটু এগিয়ে যেতেই দেখল মাইশা সমুদ্রের অনেকটা কাছেই বসেছে। মাঝে মাঝে উত্তাল ঢেউগুলো মাইশার পা আর বালিতে পড়ে থাকা ওড়না ভিজিয়ে যাচ্ছে। মাইশা সেইটা বুঝতে পারছে কি না বোঝা যাচ্ছে না, কারণ সে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। চোখের পলকও পড়ছে না একবারও। ঈর্ষাদ এগিয়ে গেল মাইশার কাছে। ওর পাশে নিজেও বসল। দেখল মাইশা এরপর ও নড়ছে না, শুধু এক দৃষ্টিতে সাগরের উত্তাল পাথাল দেখছে। মৌনতা ভেঙে ঈর্ষাদই প্রথমে বলল, তুমি এইখানে মাইশা? মাইশা উত্তর দিল না। ঈর্ষাদ পুনরায় জিজ্ঞাসা করল, খেতে নামনি যে? এতক্ষণ এইখানে ছিলে, খাওয়া করনি তাহলে? মাইশা এইবারও প্রতিউত্তর করল না। সে এখনো এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, যেন পাথর হয়ে গিয়েছে সে। ঈর্ষাদ আবারও জিজ্ঞাসা করল, শরীর খারাপ তোমার? মাইশা এইবার মুখ খুলল, কিন্তু ঈর্ষাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়। বলল, আমাদের জীবনটা অনেকটা এই সাগরের মতন, তাই না মিস্টার ঈর্ষাদ? কখনো উথাল হয় তো কখনো পাতাল, কখনো জোয়ার হয় তো কখনো ভাটা। এই সমুদ্রের পানি মানুষকে আনন্দ দেই, মানুষের মুখে হাসি ফোটায়। আবার এই সমুদ্রের পানি হাজার হাজার মানুষকে টেনে নিয়ে যায় অতল গভীরে। হারিয়ে যায় বহু মানুষ। কি আশ্চর্য, তাই না? ঈর্ষাদ শুধু বলল, হুম, অনেকটাই। মাইশা আবারও বলল, জীবন আমাদের থেকে এমন কিছু নিয়ে যায় যেইটা আমাদের খুব প্রিয় ছিল, যেইটা আমাদের অনেক মায়া দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছিল। খুঁজে খুঁজে জীবন আমাদের থেকে সেই জিনিসটাই কেড়ে নেই। কি নিষ্ঠুর সব কিছু, তাই না? ঈর্ষাদের কেন যেন মনে হলো মাইশা কিছু একটা বলতে চাইছে।
মাইশার মনেও খুব গভীর কোনো ক্ষত আছে যা সে কাউকে দেখাতে পারে না বা বোঝাতে পারে না। ঈর্ষাদ জিজ্ঞাসা করল, তোমার জীবনে কি এমন কিছু হারিয়েছ তুমি? মাইশা হাসল, কিছু বলল না। ঈর্ষাদও জিজ্ঞাসা করল না। কিছুক্ষণ চুপ থাকার পর মাইশা আবার জিজ্ঞাসা করল, মানুষ এমন কেন হয় মিস্টার ঈর্ষাদ? নিজে আঘাত দিয়ে আবার নিজেই জিজ্ঞাসা করে, ব্যথা পেয়েছ? হাসি পায় ভীষণ। ঈর্ষাদ বুঝল না মাইশার কথার মানে। জিজ্ঞাসা করল, মানে? মাইশা উত্তর না দিয়ে উঠে দাঁড়াল। ঈর্ষাদকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, হোটেলে ফিরবেন নাকি এইখানে থাকবেন? ঈর্ষাদ দাঁড়িয়ে বলল, ফিরব। মাইশা হাঁটতে হাঁটতে বলল, চলুন ফিরা যাক। একটু পর লিপিকার কাছে যাব। অপরাধীকে ধরতে হবে তো। ওই জানে কি হয়েছিল ওর সাথে। ঈর্ষাদ ও মাইশার সাথে সাথে হাঁটতে হাঁটতে জবাব দিল, কাউকে সন্দেহ করো। মাইশা বলল, সন্দেহ করার প্রয়োজন নেই। লিপিকা সব বলতে পারবে। খামোখা ব্রেইনে চাপ দিতে চাই না। আসুন। ঈর্ষাদ আর কিছু জিজ্ঞাসা করল না। মাইশার সাথে সাথে হোটেলের দিকে যেতে লাগল। চেনা অচেনার ভিড়ে। লিপি কিছু তো বল প্লিজ। লিপিকা বরাবরের মতন এইবারও উত্তর দিল না। যখন থেকে ওরা এসেছে দেখেছে মেয়েটা চুপ করে আছে, কোনো কথাই বলতে চাইছে না। একটু আগে যখন ওরা সবাই আসলো দেখল লিপিকা কোনো উত্তেজনা দেখাচ্ছে না, আর না চিল্লাচিল্লি বা চেঁচামেচি করছে। সে চুপ করে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। আধ শোয়া হয়ে নার্সকে বসিয়ে গিয়েছে। তখন থেকে এইভাবে আছে। সবাই মিলে তাই জিজ্ঞাসা করতে লাগলো লিপিকার সাথে ঠিক কি হয়েছিল। কিন্তু লিপিকা চুপ করে আছে, কিছু বলতেই চাইছে না। কণা শেষ পর্যন্ত জিজ্ঞাসা করল, লিপিকা প্লিজ বলো, নইলে আমরা দোষীদের শাস্তি দিব কি করে? তোমার উপর হওয়া অন্যায়ের প্রতিকার কিভাবে করব? এই কথায় লিপিকা নড়ে চড়ে বসল। তাকালো কণার দিকে। মুখে বলল, আমার যা ক্ষতি হওয়ার ওই পশুগুলো করেই ফেলেছে। আর কি হবে প্রতিকার করে? ভাবনা বলল, মূর্খদের মতন কথা বলিস না লিপি। কিচ্ছু শেষ হয়নি তোর। ক্ষতি হয়েছে ঠিক, কিন্তু সেই আঘাত ভুলতে আমরা সবাই তোকে সাহায্য করব। লিপিকা কোনো প্রতিউত্তর করল না। মাইশা এইবার জিজ্ঞাসা করল, বল না লিপি, কি হয়েছিল তোর? লিপিকা দীর্ঘ নিঃশ্বাস ফেলল একটা। কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলতে শুরু করল, আমার ফোনে রাত 1টায় একটা মেসেজ আসে, ওয়াহিদের নম্বর থেকে। ওয়াহিদ চমকায়, তার নম্বর? তার ফোনটাই তো তার কাছে নেই। লিপিকার ফোনে কিভাবে মেসেজ গেল? সে ভেবেছিল ঢাকা ব্যাক করে সিমটা ডিসেবল করে দিবে। কে জানতো তার মাঝেই এই সব কিছু হবে। ওয়াহিদ লিপিকার বাকি কথা বলার আগেই বলল, কিন্তু আমার ফোন তো আমার কাছে নেই, সিমটাও নেই। লিপিকা উত্তর দিল, আমি জানি, কিন্তু মেসেজটা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। আনাইশা জিজ্ঞাসা করল, কি ছিল মেসেজে? লিপিকা বলল, লিখা ছিল, আমি খুব বিপদে পড়েছি, একমাত্র তুই পারবি আমাকে বাঁচাতে। তাড়াতাড়ি চলে আয় জঙ্গলের দিকে। তাইজিন জিজ্ঞাসা করল, তোর সন্দেহ হয়নি? লিপিকা তাকালো তাইজিনের দিকে। তারপর মুখ ঘুরিয়ে নিয়ে বলল, না হয়নি। সেই সময় শুধু মাথায় এইটাই ঘুরছিল যে ওয়াহিদকে বাঁচাতে হবে। কণা বলল, তুমি আমাকে বা আনাইশাকে ডাকলে না কেন? লিপিকা বলল, আপনাকে ডাকিনি আপু, কিন্তু আনাইশাকে ডেকেছি। ও ঘুমের মধ্যেই বলেছিল ওয়াহিদ মজা করছে, তারপর আবার ঘুমিয়ে পড়েছিল। আনাইশার মনে পড়ল, হ্যাঁ তাকে ডেকেছিল লিপিকা, কিন্তু সে এতটাই ক্লান্ত ছিল যে লিপিকার কথাটা ভালো মতন শোনেনি বা গুরুত্ব দেয়নি। তারপর সকাল উঠে সবার ব্যস্ততা দেখে ভুলেই গিয়েছিল রাতের কথাটা। আনাইশা বলল, হে আমাকে ডেকেছিলিস তুই? মনে পড়েছে। লিপিকা আবার বলতে শুরু করল, তারপর আমি জঙ্গলের দিকে যাই, গিয়ে ওয়াহিদ বলে ডাকি কিন্তু কেউ সাড়া দেয় না। কিন্তু সেই সময় কিছু লোক আসে আর তারা
বলে থামল লিপিকা। কিছুক্ষণ নিজেকে সামলে নেওয়ার সময় দিল সবাই তাকে। লিপিকা কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলতে লাগলো, তারা আমাকে এসে বলতে লাগলো তারাই নাকি আমাকে ডেকেছে। আর আজকে আমার হাসি খুশি জীবনের শেষ দিন। আমি ভয় পেয়ে যাই। পালিয়ে যাওয়ার জন্য ছটফট করতে থাকি। যেই পাশে দৌড়াই সেই পাশেই কিছু লোক এসে আমাকে ঘিরে ধরে। আমি তবুও পালানোর চেষ্টা করি। ধাক্কা দেই। কিন্তু ওরা এক পাও নড়ে না। আরো এগিয়ে আসতে থাকে আমার দিকে। একবার একজনের পায়ে পাড়া দিয়ে যদিও পালানোর চেষ্টা করলাম, সেই সময় আমার পায়ে কিছু একটা বেঁধে আমি পড়ে যাই। সেই সময় লোকগুলো আমাকে ঘিরে ধরে। চারদিক থেকে আমার উপর হামলে পড়ে। আমাকে আক্রমণ করতে থাকে। আমি বাঁচানোর জন্য ছটফট করতে থাকি। ওদের সরানোর চেষ্টা করি। কিন্তু তাতে কোনো লাভ হয় না। ওরা আমার উপর ততক্ষণে হামলে পড়েছে। দুইজন দুই পাশে আমার হাত চেপে ধরে। আরেকজন আমার পা চেপে ধরে। আর আরেকজন আমার উপর নিজের ক্ষোভ মিটাতে ব্যস্ত হয়ে পড়ে। খুবলে খুবলে খেতে থাকে আমাকে। একজনের শেষ হলে আরেকজন হামলে পড়ে। এইভাবে সবাই মিলে আমাকে নষ্ট করে দেই। কাঁদতে থাকলো লিপিকা। মাইশা, ভাবনা, আনাইশা সবাই গিয়ে জড়িয়ে ধরল তাকে। সবার চোখে পানি চলে এসেছে। সেই সময় নিশ্চয় কত ডেকেছিল লিপিকা সবাইকে। কত খুঁজেছিল সবাইকে। আর তারা, যখন লিপিকার সম্মান নষ্ট করা হচ্ছিল সেই সময় তারই কাছের বন্ধু বান্ধবরা ঘুমে ব্যস্ত ছিল। আরাম করে ঘুমাচ্ছিল। চোখের পানি ধরে রাখতে পারছে না ইরশাদ, সায়ন, উদিত, ওয়াহিদ, তাইজিন। এর মধ্যে ওয়াহিদের কষ্টটা বেশি। কারণ ও যদি ফোনটা না হারাতো তবে হয়তো লিপিকা আজকে এই অবস্থায় থাকতো না। মাইশা লিপিকার চোখের পানি মুছিয়ে জিজ্ঞাসা করল, কারা ছিল ওরা? চেহারা দেখেছিস? লিপিকার মুখ সাথে সাথে আতঙ্কগ্রস্ত হলো। কাঁপতে লাগলো আবার ওর শরীর। আশেপাশে বারবার তাকাতে লাগলো। মাইশা বুঝতে পারল লিপিকা জানে কিছু। মাইশা দুই হাতে লিপিকার মুখটা আগলে নিল। বলল, আমি বুঝতে পারছি তুই জানিস ওরা কারা ছিল। তুই যদি সত্যিটা না বলিস তবে ওরা শাস্তি পাবে না। তোকে নষ্ট করার পর ওরা হয়তো আবার কাউকে নষ্ট করবে। আমি জানি তুই নিশ্চয়ই চাইবি না তোর মতন আর কারো জীবনে এমন ভয়ানক ঝড় আসুক। কারো জীবনে এমন ভয়ানক অভিজ্ঞতার প্রলাপ লেগে থাকুক। তুই কি চাস বল? লিপিকা মুখে উত্তর দিল না। কিন্তু দুই পাশে মাথা নাড়ালো, যার অর্থ না সে চায় না। মাইশা মুচকি হেসে বলল, জানতাম। আমাদের লিপি বড্ড ভালো। এইবার বল না কে সেই লোকটা? লিপিকা নিজেকে আরেক দফা শান্ত করল। কথা বলতে কষ্ট হচ্ছে তার। সারা শরীরে অসম্ভব ব্যথা। তার থেকেও বেশি খারাপ লাগছে যখন মনে হচ্ছে কিছু নরপশুর ছোঁয়া তার শরীরে লেগে আছে। লিপিকা একটু শান্ত হয়ে বলল, জয় আর তার দল। উদিত হেঁপে উঠল সাথে সাথে। দাঁত কিরমির করে বলল, ওই জয়, ওকে তো আমি ছাড়ব না। উদিত হেঁপে বাইরে যেতে নিলে সবাই ওকে আটকায়। মাইশা গিয়ে বলে, শান্ত হো উদিত। আইন ওকে শাস্তি দিবে। শাস্তির কথা শুনে লিপিকা চমকালো। বলল, ও আমাকে থ্রেট দিয়েছে মাইশু। আমি যদি পুলিশকে জানাই ও আমার জীবন শেষ করে দিবে। সেই সময় ও ভিডিও করেছিল। সেইগুলো ও ছেড়ে দিবে বলেছে। সবাই সাথে সাথে থমকে গেল। রেগে উঠা উত্তপ্ত পরিস্থিতি হুট করেও শান্ত হয়ে গেল। সবার চোখে মুখে ভয় ফুটে উঠল। মাইশা বলল, অনেক রাত হয়েছে। সবাই হোটেলে চল। আর হ্যাঁ, লিপির মা বাবাকে এইসব জানানোর দরকার নেই। ওরা ফোন দিলে আজকে সারাদিন যা বলেছিস তাই বলবি। বলবি লিপির জ্বর অনেক। কথা বলতে পারছে না। আর আমরা পরশু ফিরবো, কালকে না। স্যারদের বলেছি আমি। উনারাও এই পরিস্থিতি ছেড়ে যেতে চাচ্ছে না। লিপি একটু ঠিক হোক। তাই একদিন সময় নেওয়া যাবে। আপাতত চল সবাই। কেউ আর কথা বাড়ালো না। একবার লিপিকাকে দেখে সবাই বেরিয়ে যেতে লাগলো। লিপিকা কিছু না বলে শুয়ে পড়ল।
মাইশা লিপিকাকে দেখল। না, সে ছাড়বে না। যারা যারা লিপিকার এই অবস্থার জন্য দায়ী তাদের কাউকে ছাড়বে না মাইশা। ধরিয়ে তো দিবেই। সাথে ভিডিওটাও কাজে লাগাবে ওদের বিরুদ্ধে। ওরা নিজেরাও জানে না ভিডিওটা করে ওরা মাইশার কাজ কতটা এগিয়ে দিয়েছে। সবাই বেরিয়ে গেলেও শেষে ওয়াহিদ একবার দাঁড়ালো। শূন্য ঘরে কেবল সে আর লিপিকা। ওয়াহিদ একবার লিপিকার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বেরিয়ে আসতে নিবে তখনই লিপিকার গলার আওয়াজ পাওয়া গেল। ওয়াহিদকে উদ্দেশ্য করে লিপিকা বলছে, এতটা কেয়ারলেস কেন হলি ওয়াহিদ? ওয়াহিদ লিপিকার কথায় দাঁড়িয়ে রইল। বুঝল না কথার মানে। জিজ্ঞাসা করল, বুঝলাম না, কি বলতে চাইছিস? লিপিকা বরাবরের মতন আরো একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুই যদি ফোনটা একটু সাবধানে রাখতিস আজকে হয়তো আমার এই অবস্থা হতো না। তোকে বাঁচাবো বলেই আমি ছুটে গিয়েছিলাম। কিন্তু দেখ, তুই দিব্যি আছিস। মাঝে দিয়ে আমি নষ্ট হয়ে গেলাম। আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। মা বাবার স্বপ্নগুলো নষ্ট হয়ে গেল। না হবে আমার বিয়ে আর না হবে আমার প্রতিষ্ঠিত হওয়া। ওয়াহিদ চমকালো। লিপিকা তাকে সবকিছুর জন্য দায়ী করছে। কিন্তু সে তো দোষী না। নিজেকে সামলে জবাব দিল, আমি কোনো কিছুই করিনি লিপিকা। আর ইচ্ছা করে ফোনটাও হারায়নি। কিভাবে জানি না। আর আমি জানতাম না এমন কিছু হতে পারে। একটু আইডিয়া করতে পারলে আমি সিমটা অফ করে দিতাম। লিপিকা কথার মাঝে একটু রাগ মিশিয়ে বলল, তবুও তো হলো আমার ক্ষতি। তুই কিছুই জানতি না কিন্তু দেখিতে গেলে তোর জন্যই আমি বেরিয়েছিলাম আর তোর জন্যই আমাকে পেয়েছে ওই লোকগুলো। ওয়াহিদের এইবার একটু রাগ হলো। মানছে লিপিকার মাথা ঠিক নেই। তাই বলে সরাসরি ওকে দোষ দিয়ে দিবে? ও তো বলছে ও কিছু করেনি। তাহলে কেন দোষের ভাগী হবে সে? সেও একটু রাগ মিশ্রিত কণ্ঠে জবাব দিল, তোর মাথা ঠিক নেই। আমরা পরে কথা বলবো এই নিয়ে। লিপিকা সেটার গুরুত্ব দিল না। বলল, দোষ থেকে পালাতে চাইছিস? ওয়াহিদ জবাব দিল না। এই অবস্থায় জবাব দিতে চায় না ও। ঝামেলা বাঁধাতে চায় না আর না কোনোভাবে লিপিকার শরীর আরো খারাপ করতে চায়। হন হন করে হেঁটে বেরিয়ে গেল সে। লিপিকাও আটকালো না। আর না সরি বলল। ও কি বুঝবে লিপিকার জ্বালা? যা ক্ষতি হওয়ার তো সব লিপিকার হয়েছে। কেন ওয়াহিদ পারল না নিজের ফোনটা সামলে রাখতে? এমনিতে তো খুব বলে ফোন ওর জীবন, ওর জান। তাহলে যখন সেটা আগলে রাখা উচিত ছিল তখন ছেড়ে দিল কেন? ও যতই না বলুক, ওর কেয়ারলেস স্বভাব ও যে লিপিকার এই অবস্থার জন্য দায়ী সেটা ও কিছুতেই অস্বীকার করতে পারবে না। তুই আর চিন্তা করিস না লিপি জয় ধরা পড়েছে। হুট করে আনাইশা এমন কথা বলবে সেটা ভাবতে পারেনি মাইশা। সে মানা করেছিল সবাইকে এই টপিকে কোনো কথাই না বলতে। কিন্তু আনাইশা বলে দিল। মাইশা চোখ রাঙিয়ে তাকাতেই আনাইশার মনে পড়ল তাকে সবাই মানা করেছিল কিছু বলতে। সে ব্যাপারটা ম্যানেজ দেওয়ার জন্য কিছু বলবে তার আগেই উত্তেজিত হয়ে লিপিকা জিজ্ঞাসা করে, ধরা পড়েছে মানে? কিভাবে ধরা পড়ল? আর কেন ধরল? যদি ভিডিওটা ভাইরাল করে দেই? তোরা এমন কেন করলি বল তো? লিপিকাকে মাইশা সরাসরি কিছু না বলে বোঝানোর চেষ্টা করল। কিন্তু লিপিকা কোনো কথা শুনছে না। তার ওই এক কথা, কেন জয়কে ধরিয়ে দেওয়া হলো? নিশ্চয় ও এখন ভিডিওটা ভাইরাল করে দিবে। বাধ্য হয়ে মাইশা ওকে শান্ত করার জন্য সবটা বলতে শুরু করল। লিপি শান্ত হও। জয় কিছু করতে পারবে না। ওর এতটাই ওভার কনফিডেন্স ছিল যে ও হোটেল ছাড়েনি। ভেবেছিল তুই কিছু বলবি না। আমরা নীরবে গিয়ে আক্রমণ করি ওকে। সাইবার ক্রাইমে জানিয়ে রাখা হয়েছিল। ওর সব রকমের অ্যাকাউন্ট অফ করা হয়েছে। আর পুলিশ ওকে এতটাও সময় দেয়নি যে ও নিউ কোনো আইডি খুলে সব ভাইরাল করবে। ওর সব চেলাপেলা একসাথে ছিল। সাইবার ক্রাইমে যেহেতু জানিয়ে রাখা হয়েছে অন্য কেউ এইরকম কোনো ভিডিও দিলেও সেটা পাবলিশ হওয়ার আগেই ডিলেট হয়ে যাবে। আর এমনিতেও ওই প্রমাণটা আমরা ওর বিরুদ্ধে ব্যবহার করব। তুই কোনো চিন্তা করিস না।
শাস্তি তো পাবেই জয় আর ওর বন্ধুগুলা। সবটা শুনে লিপি শান্ত হলো। ওয়াহিদ জিজ্ঞাসা করল, আমার ফোন ওদের কাছে গেল কিভাবে? মাইশা বলল, তোর কি মনে হয় ওই দিন এমনি এমনি ওরা ঝামেলা না করে বিদায় নিয়েছে? ওয়াহিদ যখন ঝামেলা করছিল তখন ওর ফোনও যেইখানে বসেছে সেইখানে থেকে ওদের এক বন্ধুর নজরে পড়ায় ও নিয়ে নেই। তখনই মূলত প্ল্যানটা করেছিল। সবটা পারফেক্ট ভাবে করার জন্য একদিন সময় নেই হাতে। আশা করি বুঝেছিস। এই সব কিছুই ওরা স্বীকার করেছে। যদিও জয়ের বাবা পাওয়ার ইউজ করে ওকে ছুটানোর চেষ্টা করতেই পারে, কিন্তু লাভ হবে না। হাতে নাতে প্রমাণ পাওয়া গিয়েছে। এত সহজে পুলিশ ছাড়বে না। ওয়াহিদ লিপিকার দিকে তাকালো। লিপিকা একবারও আজকে কথা বলেনি তার সাথে। আর না একবারও তাকিয়েছে। বাকিদের সাথে কথা বললেও ওয়াহিদকে নিয়ে যে ওর মনে ক্ষোভ জমে আছে সেটা ওর দৃষ্টি বলে দিচ্ছে। ওয়াহিদ অনেকবার কথা বলতে এগিয়ে গেলেও লিপিকা সরে যায়। আমি আজকে যেতে পারবো মাইশু। মাইশা জানতো লিপিকা এমন কিছু বলবে। কারণ ওর জ্বর শুনে ওর মা ভীষণ কান্নাকাটি করছিল। হাজার হোক একমাত্র মেয়ে তো। তখন শুধু মাইশার মনে একটাই প্রশ্ন এসেছিল, যারা সামান্য জ্বরটা সহ্য করতে পারছে না, তারা যখন সত্যিটা জানবে তখন কি হবে? কি করে সামলাবে তারা নিজেদের? বাকিরা কেউ কিছু বলবে তার আগেই লিপিকা বলল, ওদের কিছু বলিস না মাইশু। যদি জিজ্ঞাসা করে এইসব দাগ কিসের বলবো, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। মাইশা মুচকি হাসল। মেয়েটা এক রাশ কষ্ট বুকে চেপে কি সুন্দর নিজের মা বাবার কথা ভাবছে। মেয়েদের এইরকমই হয়তো হওয়া উচিত, বা মেয়েরা এইরকমই হয়। নিজেদের মনের হাজার কষ্ট লুকিয়ে রেখে মা বাবার কষ্টের কথা ভাবে। যদি আমাদের বুকের ভিতরটা দেখা যেত তবে হয়তো মা বাবারা বুঝতে পারত কতটা তীব্র যন্ত্রণা নিয়ে আমরা তাদের সামনে হাসি খুশি থাকি। ভাবনা এতক্ষণে মুখ খুলল, বলল, তাহলে আমরা রেডি হই যাওয়ার জন্য। আর কি কি ফর্মালিটি আছে ওইগুলা পূরণ করতে হবে তো? পুলিশি কোনো ঝামেলা আছে কি? উদিত বলে, না সেই রকম কিছু নেই। জয়দের ঢাকা পাঠানো হবে। লিপির সাক্ষী লাগবে তখন। সেই সময় না হয় কিছু একটি বলে ওকে নিয়ে আসব। ভাবনা কিছু বলল না, শুধু মাথা দোলালো। ও কেবল দেখছে ওয়াহিদকে। তখন থেকে দেখছে ওয়াহিদ কোনো কথা বলছে না। বলতে চাইলেও লিপিকার দিকে তাকিয়ে চুপ করে যাচ্ছে। এমনকি কালকে যখন হসপিটাল থেকে যায় তখনও মুখটা কেমন রাগী রাগী ভাব ছিল। কিছুক্ষণ পর থেকেই মন মরা লাগছে তাকে। কিছু না কিছু তো হয়েছে। ওয়াহিদ কি কোনোভাবে নিজেকে দায়ী করছে এই সব কিছুর জন্য? কিন্তু ওর দায় কিসের? ও কিভাবে জড়িত এইসবে? ওয়াহিদ যদি এমন ভাবে তবে তো সে ভুল ভাবছে। ওর ভুলগুলো তো ভাঙতে হবে। এইভাবে মনমরা হয়ে থাকলে কি ভালো লাগে নাকি ভাবনার? যতই ঝগড়া করুক, দিন শেষে সত্যি একটাই, ভাবনা ওয়াহিদকে ভালোবাসে। প্রচণ্ড ভালোবাসে। যেই দিন প্রথম ওয়াহিদকে ভার্সিটি দেখেছিল ভাবনা, সেই দিন না চাইতেও বারবার এই হালকা শ্যামলা গড়নের মানুষটাকে ভালবেসেছিল। অবশ্য ভালোবাসা ঠিক বলা যায় না। প্রথম দেখায় সত্যি কখনোই ভালোবাসা সম্ভব হয় না। ভালো লাগা হয়। সেটাই হয়েছিল ভাবনার। কিন্তু হুট করেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। তারপর প্রতিনিয়ত ঝগড়া করা, ক্লোজ হওয়া, সবকিছু মিলিয়ে ভালো লাগাটা কিভাবে জানি ভালোবাসায় রূপ নিল। হ্যাঁ, সে সবসময় ঝগড়া করে ওয়াহিদের সাথে। কিন্তু ভালোবাসে করে। একটু কথা বলার সুযোগ পাবে সেই আশায় করে। অবশ্য ওয়াহিদের দিক থেকে তেমন কিছু হয়তো এখনো হয়নি। কিন্তু হয়ে যাবে ব্যাপার না। নিজের ভালোবাসার উপর যথেষ্ট ভরসা আছে ভাবনার। একদিন এই ভালোবাসাই জন্মাবে ওয়াহিদের মনে। সেই দিনের অপেক্ষায় আছে ভাবনা। মাইশু, তুই একটু আমার ব্যাগ গুছিয়ে দিবি? শেষবারের মতন আমি একটু সমুদ্রটা দেখে আসি। মাইশা মুচকি হেসে মাথা দোলালো। সব কিছুর মাঝে সে ভুলেই গিয়েছিল ভাবনা কতটা সমুদ্রপ্রেমী। ভাবনা আর সৃজনী দুইজনই সমুদ্র অনেক ভালোবাসে।
এই ভয়ানক অবস্থায় ও ভাবনার সমুদ্রের উপর টানটা কমেনি। মাইশার মাথা দোলাতে দেরি, ভাবনার বেরিয়ে যেতে দেরি নাই। সে দৌড়ে সমুদ্রের কাছে চলে যায়। যা ভেবেছিল তাই হয়। ওয়াহিদ সমুদ্রের পাড়ে তার জন্য অপেক্ষা করছে। ভাবনা ছুটে গেল ওয়াহিদের কাছে। ওয়াহিদ ভাবনার দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করল, আমাকে কেন ডাকলি? ভাবনা মুচকি হেসে বলল, ডাকতে পারি না। ওয়াহিদ হাসল, কেন পারবি না? তবে এই অবস্থায় আমার সাথে কি কথা থাকতে পারে তোর? ভাবনা এইবার হাসি খুশি মুখটা মলিন করে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর? কালকে থেকে মন খারাপ কেন তোর? আমাকে তো সব শেয়ার করতি। আজকে কি হয়েছে? ওয়াহিদ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। উত্তর দিল, কিছু না রে। যেই ভুল আমি করিনি তার শাস্তি পাচ্ছি। ভাবনা চমকালো। বুঝল সে যা সন্দেহ করেছে তাই সত্যি হচ্ছে। ওয়াহিদকে তার থেকে ভালো আর কে চিনবে? সে জানত সবকিছুর মাঝে ওয়াহিদ কোনো না কোনোভাবে নিজেকেই দোষী ভাববে। হলো তাই। আমি জানতাম তুই এমন কিছু ভাবছিস। আমার থেকে ভালো তোকে আর যে চিনে বলতো। ওয়াহিদ বলল, ভুল বললি। পুরোপুরি জানিস না তুই। আমি নিজে নিজে কোনো কিছু ভাবিনি। ভাবতে বাধ্য হচ্ছি। ভাবনা জিজ্ঞাসা করল, বাধ্য হচ্ছিস মানে? কি হয়েছে আমাকে সবটা খুলে বল না প্লিজ। ওয়াহিদ নিজের অশ্রু ভেজা আখি যুগল নিয়ে তাকালো ভাবনার দিকে। ভাবনা চমকালো। ওয়াহিদ কাঁদছে। কিন্তু কেন? যেই অপরাধ সে করেনি তার জন্য সে কাঁদছে। এইটা তো ঠিক না। ভাবনা ওয়াহিদের মুখটা দুই হাত দিয়ে আগলে ধরল। চোখগুলো মুছে দিয়ে বলল, কাঁদছিস? তোকে কান্নারত চোখ নিয়ে একদম মানায় না। দেখি আয় তো। আয় আমার সাথে। ভাবনা ওয়াহিদকে টেনে সমুদ্রের পানি থেকে একটু দূরে বালির দিকে নিয়ে বসালো। চোখে আসা পানিগুলো আরো একবার মুছে দিয়ে বলল, এইবার শান্ত হও। বল তো কি হয়েছে? ওয়াহিদ কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, লিপিকা সবকিছুর জন্য আমাকে দায়ী করছে ভাবনা। ও ভাবছে আমি কেয়ারলেস হয়েছি বলেই আমার ফোনটা চুরি হয়েছে। আর সেই জন্যই ও সেই দিন ওই জঙ্গলে গিয়ে বিপদে পড়েছে। ভাবনা চমকালো। লিপিকার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? এমন কথা কিভাবে বলতে পারে সে? এইভাবে ওয়াহিদকে দায়ী করতে পারে নাও। কয়েকটা দিন যাক। আগে সুস্থ হোক, তারপর না হয় ওকে এই বিষয়ে বলা যাবে। ভাবনা বলল, ওর এখন মাথা ঠিক নেই ওয়াহিদ। বুঝিসই তো। এত সব কিছু একটা মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। একটু সুস্থ হোক, তারপর দেখবি আর তোকে এইসব বিষয়ে কিছু বলছে না। ওয়াহিদ ভাবনার কথাগুলো শুনল। জবাব দিল, আমি তোদের সবাইকে প্রচণ্ড ভালোবাসি ভাবনা। আমি তোদের কোনোদিন কখনোই কোনো ক্ষতি চাইনি। মন থেকে চেয়েছি তোরা ভালো থাক, সুখে থাক। সেইখানে লিপিকা কি করে পারল আমাকে ভুল বুঝতে? এর প্রতিউত্তর ভাবনার কাছে সত্যি নেই। সত্যি তো, লিপিকা ওদের মধ্যে এত শান্ত, বুঝদার মেয়ে হওয়া সত্ত্বেও কি করে এমন বোকার মতন কথা বলতে পারে? চোর যদি চুরি করার কথা ভাবে তবে ও যে করেই হোক চুরি করবেই। ওয়াহিদের ফোনের বদলে সেইখানে অন্য যে কারো ফোন থাকতে পারত। তখন কি লিপিকা সবাইকে দায়ী করত? লিপিকা বড্ড অন্যায় করেছে। ওয়াহিদের মতন এমন একটা ভালো, ভদ্র ছেলেকে এইভাবে বলা ওর উচিত হয়নি। তবুও সান্ত্বনা স্বরূপ ভাবনা বলল, আমি লিপিকে পড়ে বড্ড করে বকে দিব। একদম মন খারাপ করবি না। এইবার চল, হোটেলে ফিরে যাই। তারপর সবাই মিলে বাড়ি ফিরে একসাথে লিপিকে স্বাভাবিক করব। চল উঠো। ভাবনা উঠে যাচ্ছিল। ওয়াহিদ ওর হাত টেনে ধরল। মুচকি হেসে জিজ্ঞেস করল, পুরো দুনিয়া আমাকে ভুল বুঝলেও তুই আমার পাশে থাকবি তো ভাবনা? ভাবনা মুচকি হাসল। মনে মনে বেশ খুশি হল। এই কঠিন পরিস্থিতিতে একটা বিষয়ে অনিশ্চিত হতে পারল। তার ভালোবাসার প্রভাব কিছুটা ওয়াহিদের উপর পড়ছে। ওয়াহিদের দুই কাঁধে হাত রেখে ওকে দাঁড় করিয়ে বলল ভাবনা, রাখবো ভরসা, থাকবো পাশে। খুশি? ওয়াহিদ হালকা হাসল। দুইজন মিলে রওয়ানা দিল হোটেলের দিকে।
তাদের আপাতত একটাই কাজ, লিপিকাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, আগের মতন তাকে প্রাণোচ্ছল করে তোলা। তাহলেই না তাদের মিত্র বান্ধবের পরিপূর্ণতা ঘটবে। আজকে অনেকদিন পর লিপিকা ভার্সিটি এসেছে। কক্সবাজার থেকে ফিরে ওর শরীরের ক্ষতগুলো নিয়ে ওর মা বাবা জিজ্ঞেস করলে ও জানায় যে ও পড়ে গিয়েছিল। আর ওকালতি করার জন্য ভাবনা, আনাইসা আর বাকি সব তো আছেই। এমনটা না যে লিপিকা স্বাভাবিক হয়েছে, এখনো নিজেকে সামলে উঠতে পারেনি সে। পারার কথাও না। এমন একটা বিষয় এত সহজে কি ভোলা যায় আর না অমান্য করা যায়। লিপিকার শরীরে এখনো যে ও জঘন্য লোকগুলোর ছোঁয়া লেগে আছে সেটা ও ভুলবে কি করে। কিন্তু মা বাবার সামনে ও স্বাভাবিক থাকে, নিজেকে হাসি খুশি নর্মাল ভাবে প্রডিউস করে। কিন্তু মা বাবা তো বাবা না বুঝলেও মা কিছুটা আন্দাজ করতে পারে যে লিপিকার কিছু একটা হয়েছে। এই নিয়ে যে ওকে কম প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তা না, কিন্তু ও নিজেকে স্বাভাবিক রেখে সব প্রশ্নের উত্তর দিয়েছে। এতদিন ভার্সিটি আসেনি শরীর ভালো লাগে না সেটার বাহানা দিয়ে, কিন্তু এখন তো অনেক দিন হয়ে গেল। এখন না গেলে সবাই সন্দেহ করবে ওকে। আর এমনিতেও এই ব্যাপারটা জানে বলতে শুধু ওদের ফ্রেন্ড সার্কেল আর যারা টিচার গিয়েছেন তারা, বাকি স্টুডেন্টদের জানানো হয়নি, কারণ তাদের আলাদা আলাদা গ্রুপ। আর যেহেতু ঘটনাটা সকালে ঘটেছে তাই আরো বেশি করে কেউ খেয়াল করেনি। সবাই জানে লিপিকার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ও হাসপাতালে অ্যাডমিট, এইটুকুই। বিয়ে করতে বলেছে আমাকে জয়ের বাবা উনার ছেলেকে। লিপিকার এই কথায় চমকালো উপস্থিত ওর বন্ধু মহলের সবাই। মাইশা কিতক্ষণ চুপ থেকে জবাব দিল, তুই কি বললি? লিপিকা হালকা হাসল, মাইশার দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোর কি মনে হয় আমি কি বলতে পারি? মাইশার হয়ে উত্তরটা ভাবনা দিল, যদি আগের লিপি হতিস তাহলে বলতাম না, নিষেধ করে দিবি। কিন্তু এখন তোর মাথায় যে কি চলছে আমি জানি না, তাই আন্দাজ করাটা মুশকিল। লিপিকা ভাবনার কথা বুঝল কি না বুঝা গেল না, শুধু বলল, আমি আগের লিপিই আছি, না করে দিয়েছি। সাথে সাথে সবার চিন্তিত মুখগুলো স্বাভাবিক হলো। কেন লিপিকা ওকে বিয়ে করবে? জয়ের বাবা যে নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব করছে এইটা তো কারো কাছে অপরিষ্কার নয়। সবাই বুঝতে পারছে ব্যাপারটা। আর জয় তো ভালো ছেলে না। লিপিকা ওই ছেলের দ্বারা ধর্ষিত হয়েছে বলেই যে ওকে ওর বিয়ে করতে হবে এমনটা কেন হবে? আমাদের বাঙালিদের মধ্যে এই প্রচলনটাই তো দেখা যায়। কেউ একটা বারও ভাবে না যে সাময়িক কেচ্ছার হাত থেকে বাঁচতে তারা এক জঘন্য অপরাধীর দোষকে আড়াল করে একটা মেয়ের সারাটা জীবন নষ্ট করে দেয়। বিয়েটা কি এক দুই দিনের ব্যাপার? এমন পবিত্র একটা সম্পর্ক এই রকমের কুলাঙ্গারদের জন্যই কলুষিত হয়। এমনি কিছু আশা করেছিলাম তোর কাছে থেকে লিপি। আনাইশার কথার বিপরীতে আরো একবার হাসল লিপিকা। বলল, জয়কে রিজেক্ট করে দিয়ে সারা জীবনের মতন নিজের বিয়ের পথটা বন্ধ করে দিলাম রে। মাইশা ভ্রু কুঁচকে নিল, জিজ্ঞাসা করল, এইসব কথার মানে? লিপিকা একবার ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদ আর তার এই কয়েকদিন কোনো কথা হয়নি। হ্যাঁ, ওয়াহিদ গিয়েছিল বাকি সবার সাথে লিপিকাদের বাড়ি, কিন্তু কোনো কথা বলেনি তারা একে অপরের সাথে। চোখের মিলন হলেও দুইজনে চোখ সরিয়ে নিয়েছে। লিপিকা বলল, কি করব বল? অন্য কারো ভুলের শাস্তি, কেয়ারলেস এর শাস্তি তো আমাকে পেতে হবে। অন্যের উপকার করব ভেবে গিয়েছিলাম, আর নিজের ক্ষতি করে আসলাম। লিপিকার কথায় ওয়াহিদ চুপ থাকলেও ভাবনা মানতে পারল না। ক্ষেপে গিয়ে রাগান্বিত স্বরে সে জবাব দিল, তোর কথার মানে কি? তোর এই সব অবস্থার জন্য ওয়াহিদ দায়ী? হাকাও যে কারো ঘাড়ে দোষ দিলেই হয়ে গেল নাকি? লিপিকাও দ্বিগুণ স্বরে উত্তর দিল, আমার জায়গায় তুই থাকলে বুঝতে পারতি। ওয়াহিদ সব সময় সবকিছু নিয়ে কেয়ারলেস পোনা করেছে। ও কি জানে না ওর সিমটা বন্ধ করা কতটা জরুরি? চোরের কি চুরি করতে দিনক্ষণ দেখা লাগে? ফোনটা নেই জানার পর সাথে সাথে ও কেন সিমটা অফ করল না? ভাবনা জবাব দিল, ওর যে দোষ দিচ্ছিস
তুই জানিস না যে ওর কাছে ওর ফোন নেই, ও কি করে তোকে মেসেজ দিবে? মানুষের তো মিনিমাম কমন সেন্স বলে একটা ব্যাপার থাকে। তোর সেইটা নেই, সেই জন্য তোর এই অবস্থা হয়েছে। তার জন্য তুই ওয়াহিদকে দায়ী করতে পারিস না। লিপিকা নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠল। ভাবনা, নিজের লিমিট ক্রস করিস না। ওয়াহিদের জন্য তুই আমার সাথে তর্ক করছিস। ভাবনা উত্তর দিল, তুই যদি অন্যায় করিস তবে তার প্রতিবাদ করা আমার দায়িত্ব। যদি ওয়াহিদ অন্যায় করত তবে আমি তোরই সঙ্গ নিতাম। অবস্থা বেগতিক দেখে সবাই মিলে দুইজনকে থামানোর চেষ্টা করল। ওয়াহিদ নির্বাক। তার জন্য আজকে তারই বন্ধুমহলের মধ্যে ফাটল ধরছে। ব্যাপারটা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। ভীষণ। সে মানতে পারছে না কিছুতেই। লিপিকা আর ভাবনাকে সবাই মিলে শান্ত করল। যেহেতু সবাই তাদের ঝগড়া দেখে তাদের ঘিরে ধরেছে, তাই তারা নিজেরাও চুপ হয়ে গেল। এক প্রান্তে লিপিকা কেঁদে দিল। সবাই থতমত খেয়ে গেল। লিপিকা মুখ থেকে কাঁদতে কাঁদতে বলল, আমার জায়গায় তোরা কেউ নেই। কেউ বুঝতে পারছিস না আমার যন্ত্রণাটা। আমার ভবিষ্যৎটা যে নষ্ট হয়ে গেল সেটা আমি তোদের কাউকে বুঝাতে পারছি না। আমি জানি ওয়াহিদ কিছু করেনি, তবুও কোথাও না কোথাও গিয়ে আমার ওকে দোষী মনে হচ্ছে। এরপর কি হবে আমার? যখন সত্যটা সবাই জানবে, বুঝবে, আমার বিয়েও হবে না, আর কোনো ভবিষ্যৎও হবে না। আমার মা বাবা শেষ হয়ে যাবে এই সব শুনলে। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলতে পারিস? মাইশা সান্ত্বনা দিল লিপিকাকে। বোঝানোর চেষ্টা করল, তুই নিজেকে ভুল বুঝাচ্ছিস লিপি। তোর কিচ্ছু শেষ হয়নি। ওই কুলাঙ্গার গুলো তোর সম্মান নিয়েছে কেবল। তোর ভবিষ্যৎ নেইনি। আল্লাহ আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে রেখেছে। কিন্তু আমরা যদি চেষ্টা করি আমাদের জীবনে সফলতা আমরা ঠিক আনতে পারব। এই একটা বিষয়ে থেমে থাকলে তো চলবে না। সকলে মাইশার কথায় সম্মতি দিলেও লিপিকা বুঝল না। সে বলল, এইসব কথা শুধু কথা হিসেবেই মানায়। একটা অনিশ্চিত ভবিষ্যতের জন্য পরিশ্রম করার কি মানে? লিপিকা এটা বলে উঠে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। কেউ আর তাকে আটকানোর চেষ্টা করেনি। লিপিকা এমনিতেই ঘেঁটে আছে। এখন তাকে আটকাতে গেলে আরো চেঁচামেচি করে সকলকে সব জানিয়ে দিবে। লিপিকা চলে যাওয়ার পর ওয়াহিদও বেরিয়ে গেল। উদিত আটকাতে চাইলেও মাইশা তাকে আটকাতে নিষেধ করে। ইশারায় যাওয়ার জন্য বলে, মুখে বলে, ওদের একটু একা থাকা প্রয়োজন। বন্ধুত্বের এত বড় বিপদে নিজেকে বোঝাটা আগে জরুরি। মাইশার কথায় সবাই মাথা দোলায়। ভার্সিটি থেকে বেরিয়ে মাইশা অপেক্ষা করছে রিকশা বা অটোর জন্য। ভাবনার মাথা গরম ছিল। এই গরম মাথায় পড়াশোনা যে ঢুকবে না সেটা বুঝেই মাইশা ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আগেই। বাকিরাও চলে গেছে। মাইশাই শুধু যাওয়ার জন্য কিছু পাচ্ছে না। মাইশা যেই সময় যানবাহন খোঁজায় ব্যস্ত ঠিক সেই সময় তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। ভুল করে দাঁড়িয়েছে ভেবে মাইশা একটু সরে গেল। কিন্তু গাড়িটা আবার সেইখানে গিয়ে দাঁড়ালো। মাইশা ভ্রু কুঁচকে তাকাতেই গাড়ির গ্লাস খুলে গেল। মাইশা দেখল সানগ্লাস পরিহিত এক সুপুরুষ। ভালো করে খেয়াল করতেই বুঝল এইটা সেই দিনের সেই ছেলেটা, অর্থাৎ ইরশাদের ভাই সায়ন। সায়ন গাড়ি থেকে নেমে মাইশার সামনে দাঁড়ালো। বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। কিছুটা সময় পেতে পারি? মাইশা একটু সরে দাঁড়িয়ে বলল, আপনি তো আমার পূর্ব পরিচিত নন। আপনি ডাকলেই আমি যাব এমন তো কোনো কথা নেই। আপনি আসতে পারেন। সায়ন গেল না। আবার বলল, আমি কোনো নারীকেই অসম্মান করে কিছু করি না। কিছু প্রশ্ন ছিল আমার, সেইগুলো জিজ্ঞাসা করব বলেই আপনাকে পাশে ক্যাফেতে নিয়ে যেতে চাচ্ছি। আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলেই আমি আপনাকে বিরক্ত করব না। মাইশা দুই হাত বুকে গুজে বলল, যা বলার এইখানে বলুন, আমি উত্তর দিব। সায়ন বাঁকা হাসল। বলল, আপনি উত্তর দিতে পারবেন না। নিরিবিলি পরিবেশে জিজ্ঞাসা করব সেইখানে বলতে পারবেন কি না তা নিয়েই সংশয় আছে। সেইখানে এইটা তো পাবলিক প্লেস। অনুরোধ করছি।
চলুন আমার সাথে। মাইশা কিছু একটা ভাবল। সায়নের সাথে যেতে তারপর রাজি হলো। সায়ন গাড়ির দরজা খুলে দিল। মাইশা উঠে বসল। কিছুদূর যাওয়ার পর গাড়ি থামল ক্যাফের সামনে। মাইশা নামল। ওরা দুইজন একটা টেবিলে গিয়ে বসল। সায়ন 2টা কফি অর্ডার করল। মাইশা জিজ্ঞাসা করল, কি জানতে চান বলুন। সায়নও সরাসরি জিজ্ঞাসা করল, কে আপনি? চলবে।